সদ্য দেশে ফিরে এসে নিজের বাবার কলেজের অনুষ্ঠানে গিয়ে একটা মেয়েকে দেখার পর থেকেই সে মেয়েটাকে খুঁজতে কলেজের সব স্টুডেন্টদের সন্ধ্যা পর্যন্ত আটকে রেখেছে প্রফেসর মারুফুল খানের একমাত্র ছেলে মেহরাব খান। আজই দেশে ফিরেছে। এয়ারপোর্ট থেকে বাড়ি না গিয়ে তার বাবার কলেজের একটা অনুষ্ঠানে গিয়েছিল, আর সেখানেই একটা মেয়ের সাথে ভুলবশত ধাক্কা খাওয়ার পর এক দফা ঝগড়া হয়। এরপর থেকে মেয়েটাকে খুঁজেই যাচ্ছে। বলতে গেলে এক নজর দেখেই মেয়েটাকে ভালো লেগে যায়। অনুষ্ঠানটা প্রায় শেষের দিকে। সাথে সাথে মেহরাব তার বাবাকে অনুষ্ঠান থেকে আলাদা করে ডেকে বলে ওঠে, বাবা, আর 1 ঘন্টার জন্য অনুষ্ঠানটা কন্টিনিউ রাখো। মারুফুল খান ছেলের কথা শুনে বলে ওঠেন, অনুষ্ঠান প্রায় শেষের দিকে, অ্যানাউন্স করা হয়ে গিয়েছে, এখন এটা কন্টিনিউ রাখবো কি করে? আর তুমি অনুষ্ঠানটা কন্টিনিউ করতে বলছো কেন? মেহরাব শান্ত চোখে তার বাবার দিকে তাকিয়ে বলে ওঠে, বাবা, আমি একটা মেয়েকে খুঁজছি। মেয়েটাকে না পাওয়া পর্যন্ত তুমি অনুষ্ঠানটা কন্টিনিউ করে যাও। মারুফুল খান সাথে সাথে বলেন, হোয়াট আর ইউ ক্রেজি? কি বলছো মেহরাব? বাবা, আমি ঠিকই বলেছি। আর ওই মেয়েকে খুঁজে না পাওয়া পর্যন্ত তুমি অনুষ্ঠানটা কন্টিনিউ করো, আর লোক লাগাও। আমি 1 ঘন্টার মধ্যে ওই মেয়েকে আমার সামনে দেখতে চাই। মারুফুল খান ছেলের দিকে তাকিয়ে অস্থির কণ্ঠে বলে ওঠেন, মেয়েটি কি তোমাকে কিছু বলেছে? মেহরাব শক্ত কণ্ঠে বলল, না। তাহলে খুঁজতে চাইছো কেন? বাবা, আমি এত প্রশ্নের উত্তর দিতে পারবো না। মারুফুল খান তৎক্ষণাৎ কাউকে কল দিলেন। হ্যালো রিজাউল, অনুষ্ঠানটা আরও কিছুক্ষণ চলবে, তুমি এইটাই এমার্জেন্সি অ্যানাউন্স করে দাও। মেহরাব ঠান্ডা মেজাজে একটা চেয়ার টেনে বসে তার বাবাকে বলে। থ্যাংক ইউ বাবা, এখন কিছু লোক লাগাও। মারুফুল খানও মেহরাবের সামনেই একটা চেয়ার টেনে বসে গম্ভীর কণ্ঠে বলেন, মেয়েটার নাম কি? নাম বলো, আমি লোক লাগাচ্ছি। মেহরাব বলে, বাবা, আমি মেয়েটার নাম জানি না। তাহলে লোক লাগাবো কি করে? ওরা কাকে না কাকে ধরে নিয়ে আসবে। এই বলে মারুফুল খান ভাবুক গলায় বলেন। মেয়েটা দেখতে কেমন? মেহরাব চোখ বন্ধ করে বলে। বাবা, মেয়েটার লম্বা চুল আছে। মারুফুল খান কপাল কুঁচকে উঠে বলেন, কি লম্বা চুল? বাবা, লম্বা চুল, হাঁটু ছাড়িয়ে। মেয়েটা দেখতে অনেক সুন্দর, শাড়ি পরেছে। এমন লম্বা চুল তো আরও অনেক মেয়েরই আছে, আমি না চিনে কাকে ধরে আনতে বলবো? বাবা, প্রয়োজন পড়লে যার যার হাঁটু ছাড়িয়ে চুল আছে সবাইকে আমার সামনে আনো। ছেলের কথা শুনে মারুফুল খান এখন রাগ করবেন নাকি লোক পাঠাবেন এই নিয়ে দ্বিধায় পড়ে গেলেন। এমন একটা পরিস্থিতিতে পড়ে গিয়েছেন, কি করবেন ভেবে পাচ্ছেন না। ছেলের দিকে তাকিয়ে বলে ওঠেন, মেহরাব, আজ অনুষ্ঠান ছিল, অনেক মেয়ের মাঝে ওই মেয়েকে কি করে খুঁজবো? মেহরাব হিতাহিত রেগে গিয়ে তার বাবার দিকে তাকিয়ে বলে ওঠে, বাবা, আমার চাই মানে চাই। আর তুমি যদি খুঁজে না দিতে পারো তাহলে আমি যাচ্ছি ও মেয়েটাকে খুঁজতে। মারুফুল খান ভাবুক হয়ে বলেন, না না না, তোমার যেতে হবে না, আমি দেখছি। আর মেয়েটা কি রঙের শাড়ি পরেছে বলতে পারবে? মেয়েটা নীল রঙের শাড়ি পরেছে। এই শুনে মারুফুল খান কিছু বলবেন ঠিক তখনই তার ফোনে কল আসে। তিনি রিসিভ করতে করতে মেহরাবকে বলেন। মেহরাব, তোমার ফুপি কল দিয়েছে। মেহরাব একটু বিরক্তি নিয়ে বলে ওঠে, বাবা, ফুপির সাথে পরে কথা বলো, এখন মেয়েটাকে খোঁজার ব্যবস্থা করো। মারুফুল খান ছেলের কথায় কান্না দিয়ে কল রিসিভ করে বলেন। ওপাশ থেকে তার বোন নাসিফা বেগম বলেন, হ্যালো ভাইজান। হ্যাঁ বলো। ভাইজান, আজ তো স্নেহা কলেজে গিয়েছে, ওকে তো এখন ফোনে পাচ্ছি না। আর এখনো আসলো না, কলেজ কি ছুটি হয়নি? না, কলেজ ছুটি হয়নি, আর কিছুক্ষণ পরেই ছুটি হবে। ও ভাইজান, তুমি স্নেহাকে খুঁজে ওকে পাঠিয়ে দাও। ঠিক আছে, দিচ্ছি। আর সন্ধ্যার দিকে স্নেহাকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসিস। মেহরাব এসেছে শুনে নাসিফা বেগম খুশি হয়ে বলেন, কি, মেহরাব এসছে? কবে এসেছে? আজই এসেছে। কলেজে একটা অনুষ্ঠান ছিল, তাই এয়ারপোর্ট থেকে সোজা কলেজে আসতে বলেছি। ও ভাইজান, ও কি সজ্ঞানে এসেছে? না মানে ও তো আমাদের উপরে জেদ করে আসতেই চায়নি, এখন ফিরে এসেছে, রাগটাগ করে আছে কি এখনো? মারুফুল খান গলা খাকারি দিয়ে বলেন, নাফিজা, তাহলে তুই আজই চলে আয়। ভাইজান, আজ যাব না, কালকে সকালে স্নেহাকে সাথে নিয়ে যাব। ঠিক আছে। তাহলে ভাইজান রাখছি, তুমি একটু স্নেহাকে পাঠিয়ে দিও। মারুফুল খান কল কেটে দিয়ে মেহরাবের দিকে তাকিয়ে বলে ওঠেন, তোমার ফুফাতো বোন স্নেহা এই কলেজে পড়ে, ওর সাথে দেখা করবে। মেহরাব সোজা গলায় বলে,
আমি এখন কারোর সাথে দেখা করতে চাই না। মারুফুল খান সাথে সাথে দুজন লোক ডেকে আনলেন মেহরাবের সামনে। এরপর তিনি দুজন লোককে বললেন নীল শাড়ি পরা, লম্বা চুল আছে এমন মেয়েকে এখানে ডেকে আনতে। লোক দুটো তৎক্ষণাৎ চলে গেল। মারুফুল খান নিজের কেবিনে ছেলেকে বসিয়ে চলে গেলেন তার বোনের মেয়ের স্নেহাকে খুঁজতে। তারপর তিনি স্নেহাকে ক্যাম্পাসের একটা জায়গায় দেখতে পেয়ে এগিয়ে গেলেন এবং স্নেহার সামনে গিয়ে তার চক্ষু চড়ক গাছ। স্নেহা নীল শাড়ি পরে আছে আর স্নেহার চুলও হাঁটু ছাড়িয়ে। তিনি স্নেহাকে দেখে মনে মনে বলেন, তাহলে কি মেহরাব স্নেহার কথাই বলছিল? এরপর মারুফুল খান স্নেহার সাথে কথা বলে ওকে বাড়ি পাঠিয়ে দেন। বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে আসার সময় লোক দুটো এখনও সেই মেয়েটাকে খুঁজে পায়নি, যার কারণে মেহরাব কলেজে ছুটি হতে দেয়নি। মেয়েটাকে খুঁজে না পেয়ে মেহরাব রাগে হিস হিস করছে। মেহরাব যেই দেখলো সন্ধ্যা হয়ে আসছে, ঠিক তখনই তার বাবা বলে, বাবা, কলেজ ছুটি দিয়ে দাও, লাগবে না ওই মেয়েকে। মেহরাবের মুখ থেকে কলেজ ছুটির কথা শুনে মারুফুল খান সাথে সাথে উঠে দাঁড়ালেন। এই কথা শোনারই অপেক্ষায় ছিলেন। এত স্টুডেন্টকে তিনি ভুলিয়ে ভালিয়ে রেখেছিলেন শুধু ছেলের জন্য। তিনি তৎক্ষণাৎ প্রিন্সিপাল রুম থেকে বের হয়ে চলে গেলেন। এর সাথে মেহরাবও। মারুফুল খান ড্রাইভ করছেন, মেহরাব পাশের সিটে বসে আছে। মারুফুল খান ছেলের মুখের দিকে তাকাতে পারছে না, এখনও রেগে আছে। কিছুক্ষণ পরে মারুফুল খান নীরবতা ভেঙে প্রশ্ন করেন, মেহরাব কি হয়েছে বলো তো? কোনো কথা বলছো না? যে মেয়েকে তুমি খুঁজছো সেই মেয়ে কি তোমাকে কিছু বলেছে? মেহরাবের থেকে ছোট্ট একটি উত্তর আসলো। না। মারুফুল খান বললেন, তাহলে ওই মেয়েকে খুঁজতে এতগুলো স্টুডেন্টকে আটকে রাখলে কেন? মেহরাব তার বাবার দিকে ঘুরে বলে, বাবা, তুমি তোমার ছেলের কথা না ভেবে এখনো স্টুডেন্টদের নিয়ে পড়ে আছো। একদিন না হয় কষ্ট করলো। মারুফুল খান ছেলের কথা শুনে মনে মনে বলেন, ছেলে তো নয়, যেন টাইম বোমা, মুহূর্তেই বিস্ফোরণ হয়। এই ছেলের রাগের জন্য বিদেশ পড়তে পাঠালাম, মনে করেছে ভালো হয়ে ফিরবে, কিন্তু না, এই ছেলে দ্বিগুণ বোম হয়ে ফিরে এসেছে। মা হারা ছেলে তার। তিনি ছেলের এমন রাগ কিছু বলতেও পারছেন না। ছেলেকে তিনি বড্ড বেশি ভালোবাসেন। এমন সময় মারুফুল খানের ফোনে কল এলো। কলটা তার ওয়াইফ ফাহমিদা খান করেছেন। মেহরাবের মা যখন মারা যায় তখন মেহরাব ছোট ছিল, তাই মেহরাবের দেখভালের জন্য তিনি মেহরাবের খালাকে বিয়ে করলেন। কিন্তু মেহরাব নিজের মতোই থেকেছে, কখনো তার খালাকে কাছে ঘেঁষতে দেয়নি। বলতে গেলে মেহরাব নিজের মায়ের জায়গায় কাউকেই বসায়নি, নিজের খালাকেও না। সময়ের সাথে সাথে বড় হতে হতে সিদ্ধান্ত নেয় বিদেশে পড়তে যাবে। এরপর বিদেশে পড়তে গিয়ে আজ 7 বছর পর ফিরে এলো। এইদিকে মারুফুল খান কলটা রিসিভ করলেন। হ্যালো, বলো। তুমি কোথায় আছো? মেহরাবকে নিয়ে বাড়িতে আসছো না কেন এখনো? এই কলেজ থেকে একটু আগে বের হলাম, আধা ঘন্টার মধ্যে চলে যাব। ঠিক আছে। মারুফুল খান ফোন রেখে মেহরাবের দিকে তাকালেন। মেহরাব নিরেট কণ্ঠে প্রশ্ন করে, কে কল দিয়েছিল? তোমার আম্মু। মেহরাব গম্ভীর হয়ে অন্যদিকে তাকালো। মারুফুল খান মেহরাবকে সাথে নিয়ে বাড়িতে প্রবেশ করলেন। ড্রয়িং রুমে বসা ছিল মেহরাবের মা ফাহমিদা খান। তিনি মেহরাবকে দেখা মাত্রই উঠে এগিয়ে এলেন। যতই হোক, ছেলে তো। দীর্ঘ 7 বছর পর মেহরাবকে সামনে থেকে দেখতে পেয়ে অশ্রুকাতর হয়ে ওঠেন। ফাহমিদা খান এগিয়ে এসে মেহরাবকে বুকে জড়িয়ে ধরতে চান, কিন্তু কি জন্যে যেন পারেন না। তাই তিনি মেহরাবকে ধরে বলেন, মেহরাব, কেমন আছো বাবা? আমি ভালো আছি, তুমি? আমি ভালো আছি। মারুফুল খানের পরিবার খুবই ছোট। তারা 2 ভাই 1 বোন। মারুফুল খানই ভাই বোনদের মধ্যে বড়। তিনি এখন কলেজের প্রিন্সিপাল পদে চাকরিরত রয়েছেন। তার প্রথম ওয়াইফ ছিলেন তাহমিনা খান। তাদের এক সন্তান মেহরাব খান। মারুফুল খান পরে যে বিয়ে করেছেন সেই ঘরে এক মেয়ে, নাম মৌ। এবার ইন্টার ফার্স্ট ইয়ারে উঠেছে। মারুফুল খানের ছোট ভাই আশরাফুল খান, তার ওয়াইফ সাহারা খান, সাথে এক ছেলে সাদাব খান, এক মেয়ে সাইদা খান। সাদাব পড়াশুনো শেষ করেছে আর সাইদার বিয়ে হয়ে গিয়েছে। মারুফুল খানের বোনের নাম নাফিসা খান। তার হাজব্যান্ড আফনান মির্জা, পেশায় একজন ডক্টর। তাদের এক মেয়ে স্নেহা মির্জা, এবার কলেজে ইন্টার সেকেন্ড ইয়ারে উঠেছে। মেহরাব নিজের রুমে যাওয়ার জন্য সিঁড়িতে উঠতে নেয়, ঠিক তখনই মেহরাবের সামনে এসে দাঁড়ায় একটি মেয়ে, মেহরাবের সৎ বোন, নাম মৌ। এবার কলেজে উঠেছে। মেহরাব মৌয়ের দিকে তাকিয়ে বলে, কি রে শাকচুন্নি, কেমন আছিস?
এ কথা শুনতেই মৌয়ের মুখের হাসি ফুস করে উবে যায়, সাথে সাথে গাল ফুলিয়ে বলে, ভাইয়া শাকচুন্নি বলো কেন? মেহরাব সিঁড়ি দিয়ে উঠতে উঠতে মৌকে সাথে নিয়ে যেতে যেতে বলে, চল, তোর জন্য চকলেট আনছে। আম্মু, আম্মু আমার কানের দুল কোথায় আম্মু? নাফিসা বেগম মেয়ের ডাকে কিচেন থেকে তাড়াহুড়ো করে আসলেন। স্নেহা তখন নিজের বিছানার মধ্যে সব জুয়েলারি অর্নামেন্টসগুলো অগোছালো করে রেখেছে। নাফিসা বেগম কোমরে হাত রেখে মেয়ের দিকে তাকিয়ে বলেন। এই কি হয়েছে? স্নেহা চুলগুলো হাত খোপা করতে করতে বলেন, আম্মু আমার আমার একটা কানের দুল পাচ্ছি না আমি। পাচ্ছিস না? কোথায় রেখেছিলি? আম্মু আজকে কলেজে অনুষ্ঠানে পড়ে গিয়েছিলাম আমি, এরপরে বাসায় এসে আর পাইনি। নাফিসা বেগম এই শুনে শ্বাস ছেড়ে বলেন। তাহলে কলেজেই হারিয়ে ফেলেছিস। স্নেহা বিছানায় বসে বলে। কিন্তু আম্মু কলেজে কখন হারালো, টেরও তো পাইনি আমি। স্নেহা এই বলে কিছু মনে করার চেষ্টা করলো। ঠিক তখন মাথায় স্মরণ এলো সে একটা ছেলের সাথে ধাক্কা খেয়েছিল, হয়তো তখনই হারিয়ে গিয়েছে। স্নেহা তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে বলে, আম্মু আমার মনে পড়েছে, আজ আমার একটা ছেলের সাথে ধাক্কা লেগেছিল, মনে হয় তখনই পড়ে গিয়েছে। দেখছিস, ধাক্কা খেয়ে হারিয়ে ফেলছিস আর বাড়িতে এসে খুঁজতেছিস। তোর আর তোর বাবার জ্বালায় আমার চলে যেতে ইচ্ছে হয়। স্নেহার মনটা খারাপ করে বিছানায় বসলো। নাফিসা বেগম এগিয়ে এসে বলেন, তোর আবার কি হলো? আম্মু ইয়াররিংটা আব্বু আমাকে বার্থডেতে গিফট করেছিল, আর সেটা শেষমেশ হারিয়ে ফেললাম আমি। হয়েছে, আর মন খারাপ করতে হবে না। তোর আব্বুকে বলিস সেরকম দেখে আবার এনে দেবে। এখন ফ্রেশ হয়ে খেতে আয়, আমি কিন্তু আর ডাকতে পারবো না। নাফিসা বেগম চলে গেলেন। স্নেহা বিছানায় পড়ে থাকা সব জুয়েলারিগুলো গুছিয়ে রাখলো। স্নেহা দৃঢ় বিশ্বাস এই ছেলেটার সাথে ধাক্কা খাওয়ার সময়ই ইয়াররিংটা পড়ে গিয়েছে। স্নেহা চোখ বন্ধ করে সেই নাম না জানা ছেলেটাকে বকতে লাগলো। ওই শয়তান ছেলেটার জন্যই আমার পছন্দের জিনিসটা হারিয়ে গেল। ওকে আবার যদি আমি সামনে পাই তাহলে ওর বাপ দাদার নাম ভুলিয়ে দেবো একদম। রাস্তা দিয়ে যাওয়ার সময় চোখে দেখে তো না, টেরা কোথাকার। স্নেহার মেজাজ ভালো নেই। খাবার খেতে এসে ধূপধাপ এটা সেটা আওয়াজ করে রাখছে। আফনান মির্জা মেয়ের দিকে একবার তাকাচ্ছেন, আবার তার ওয়াইফের দিকে তাকাচ্ছেন। তিনি গলা খাকারি দিয়ে স্নেহাকে বললেন, বলছি আমার মেয়ের কি হয়েছে? নাফিসা বেগম বলেন, তুমি যে ওর বার্থডেতে ওকে জুয়েলারি সেট গিফট করেছিলে, সেটার ইয়াররিং নাকি আজকে হারিয়ে ফেলেছে। বলি আবার কিনে এনে দেওয়া যাবে কি? কিন্তু সেটা তার মাথায় ঢুকছে না। আফনান মির্জা ধীর কণ্ঠে বলে ওঠেন। স্নেহা হারিয়ে গিয়েছে তো কি হয়েছে, আবার এনে দেবো। স্নেহা খাবার রেখে বলে ওঠে, আব্বু হারিয়ে যেত না, কলেজে একটা বজ্জাত ছেলের সাথে ধাক্কা খেয়েছিলাম, সেখানেই হারিয়ে গিয়েছে। আব্বু যদি ওই ছেলেকে যদি কোনোদিনও পাই না খুঁজে, দেখো ইচ্ছা মতো বকবো আমি। আফনান মির্জা মুখে হাসি রেখে বলেন, তোমাকে কাউকে বকতে হবে না, আর ভালো মেয়ে কাউকে বকে না। আমি ওইরকম জুয়েলারি সেট ম্যানেজ করে দিব, এখন খাও। স্নেহা মাথা নাড়ালো, কিন্তু মনে মনে যেন শান্তি পাচ্ছে না। ভাবছে ছেলেটা কি ওদের কলেজে নাকি বাইরে থেকে অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে এসেছিল। তবে সে যেখান থেকেই আসুক না কেন স্নেহা চেহারা চিনে রেখেছে। যদি কোনোদিন দেখা হয় তাহলে ওই ছেলের খবর আছে। খাওয়ার মাঝেই নাফিসা বেগম আফনান মির্জাকে বলেন, স্নেহা আপু, কালকে তুমি কি ফ্রি আছো? না, কালকে অপারেশন আছে, দুটো কেন? আজকে মেয়েরা এসেছে, ও তো আর আসবে না, ওকে দেখতেই যাব। ভাইজান আজকেই যেতে বলেছিল, কিন্তু আমি বলেছি কালকে যাব। ও, তাহলে তোমরা কালকে সকালে চলে যাও, আমি সন্ধ্যার দিকে চলে যাব। পাশে থেকে স্নেহা মেরাবের কথা শুনছে। সেই যে কত বছর আগে দেখেছিল, এরপর আর দেখেও নি, কথাও হয়নি। স্নেহা তার মায়ের দিকে তাকিয়ে প্রশ্ন করে, আম্মু আমিও যাব সাথে? সকালে বেরোবো, রেডি হয়ে থাকিস। ঠিক আছে। রাত তখন অনেকটাই। ফাহমিদা খান ঘুমাননি, শুয়ে শুয়ে নিশ্চুপ হয়ে কাঁদছেন আর কিছু একটা ভাবছেন। পাশে শুয়ে আছেন মাহরুফ খান। তিনি টের পাচ্ছেন ফাহমিদা এখনো ঘুমাননি। তিনি বলে ওঠেন, ঘুমাচ্ছে না কেন? ফাহমিদা খান চোখের পানি মুছে বলে ওঠেন, ঘুম আসছে না। মারুফুল খান গলার কণ্ঠ খাদে নামিয়ে বলেন। কি হয়েছে বলো আমাকে। ফাহমিদা খান কিছুক্ষণ চুপ থেকে নিচু গলায় বলে ওঠে, মেরাব কি কখনো আমায় মা বলে ডাকবে না? মারুফুল খানও নিশ্চুপ হয়ে গেলেন। তিনি বলার মতো কোনো কথা খুঁজে পাচ্ছেন না। যেন ছেলে এখন পর্যন্ত তার মায়ের জায়গাটাই অন্য কাউকে দেয়নি, এমনকি এই কারণেই দেশেও থাকেনি।
সেই ছেলে কি করে মা ডাকবে? পরদিন সকাল 10টার দিকে নাফিজা বেগম রেডি হয়ে ড্রয়িং রুমে এসে বসেন। স্নেহার জন্য অপেক্ষা করছেন। স্নেহা রেডি হওয়াই হয়নি, অবশেষে বের হলো রুম থেকে। কালো রঙের সফট জর্জেটের আনারকলি ড্রেস পরেছে, লম্বা চুলগুলো ছেড়ে দিয়েছে, সাথে হালকা সাজ। এতেই সুন্দর লাগছে স্নেহাকে। নাফিসা বেগম স্নেহাকে নিয়ে বেরিয়ে গেলেন। আফনান মির্জা বাড়িতে নেই বলে ড্রাইভারই গাড়ি চালিয়ে ওদেরকে গেলেন। খান বাড়িতে এখন ড্রয়িং রুমে মারুফুল খান, আরিফুল খান, মৌ, সাদাফ আর সাইদা সবাই মিলে কথা বলছে। মেহরাব এতক্ষণ এখানেই ছিল, এরপর ফোন আনার জন্য আবার উপরে চলে গিয়েছে। আর ফাহমিদা খান আর সাহারা খান কিচেনে দুপুরের জন্য রান্নাবান্না করছেন। ঠিক তখনই বাড়ির সদর দরজার কলিং বেল বাজালেন নাফিসা বেগম। কাজের মহিলা রহিমা বেগম সাথে সাথে দরজা খুলে দিল। নাফিসা বেগম স্নেহাকে নিয়ে ভেতরে ঢুকলেন। মৌ এগিয়ে এসে স্নেহার পাশে দাঁড়ালো আর নাফিসা বেগম সবার সাথে টুকটাক কথা বললেন। তিনি মেহরাবকে দেখতে না পেয়ে মারুফ খানকে বলে উঠলেন, ভাইজান, মেহরাব কোথায়? এখানেই ছিল, মাত্র উপরে চলে গেল। ডেকে দিচ্ছি বস। না ভাইজান, ডাকতে হবে না, আমি যাচ্ছি। নাফিসা বেগম উপরে চলে গেলেন। মৌ স্নেহাকে বলে, তুমিও চলো, ভাইয়ের সাথে দেখা করবে। স্নেহা না করে না, মৌয়ের সাথে চলে যায়। মারুফুল খান কিছু একটা ভাবতে লাগলেন। কালকে মেহরাবের দেখা সেই মেয়েটি যদি স্নেহা হয় তাহলে মেহরাব নিশ্চয়ই রিয়্যাক্ট করবেই, আর যদি না হয় তাহলে স্বাভাবিকভাবেই কথা বলবে। কথাগুলো ভাবতে ভাবতে তিনি চলে গেলেন ওদের দুজনের সাথে। মেহরাব রুমে এসে ফোন চার্জ থেকে খুলে বিছানায় বসে বসে ফোন দেখছে। এমন সময় রুমে ঢুকলেন নাফিসা বেগম। মেহরাব নিজের ফুপিকে দেখে খুশি হয়েছে। তিনি মেহরাবের সাথে কথা বলতে শুরু করলেন। দুজনের কথা বলার মাঝেই মারুফুল খান রুমের বাইরে থেকেই বলে উঠলেন, নাফিসা তোকে ছোট ভাবি ডাকছে, দেখ তো কি বলছি। আমি মেহরাবকে নিয়ে নিচে আসছি। ঠিক আছে ভাইজান। নাফিসা বেগম চলে গেলেন। মারুফুল খান রুমে ঢুকতে ঢুকতে মেহরাবকে বলেন, মেহরাব দেখো কি এসেছে, স্নেহা এসেছে। মেহরাব হেয়ালি করে সামনে তাকিয়ে অন্যদিকে তাকায়। এরপরে মস্তিষ্কে কালকে খুঁজতে থাকা সেই মেয়েটাকে দেখতে পেয়ে আবারও সামনে তাকায়। স্নেহা মোহের সাথে কথা বলতে বলতে মেহরাবের দিকে এক পলক তাকায়। এরপর কালকে কলেজের অনুষ্ঠানে সেই ছেলেটাকে দেখতে পেয়ে তবদা খেয়ে যায়। এর সাথেই ধাক্কা খেয়েছিল। স্নেহা সাথে সাথে বলে ওঠে, আপনি এখানে? মেহরাবও নাক মুখ কুচকে বলে ওঠে। তুমি এখানে? মারুফুল খান মেহরাব আর স্নেহার দিকে তাকালেন। তার আন্দাজি ঠিক হলো, মেহরাব যেই মেয়েকে খুঁজছিল স্নেহাই সেই মেয়ে। স্নেহা মেহরাবকে যে প্রশ্ন করেছে তার উত্তরে মেহরাব বলে, আমার বাড়িতে আমি রয়েছি, তুমি এখানে কেন? স্নেহা সাথে সাথে বলে, এটা আমার মামার বাড়ি, তাই এখানে এসেছি। পাশ থেকে মারুফুল খান হেসে বলেন, তোমরা একে অপরকে চিনো নাকি? মেহরাব বলে, বাবা তেমন চেনে না, কাল ওর সাথে কলেজে দেখা হয়েছিল। মারুফুল খান বলেন। ও তাহলে সবাই নিচে চলো। মৌ বলে, বাবা তুমি যাও, আমরা আসছি। ঠিক আছে, দেরি করো না। মারুফুল খান চলে গেলেন। স্নেহা মেহরাবের দিকে বিড়বিড় করে বকতে থাকে। কালকে এর জন্যেই ইয়াররিংটা হারিয়ে গিয়েছে। মনে মনে চেয়েছিল এই ছেলের সাথে দেখা হোক, আর শেষমেশে এমনভাবে দেখা হলো যে স্নেহা কিছু বলতেও পারছে না। তবু কিছু না বলেও স্নেহা শান্তি পাচ্ছে না। স্নেহা কিছু বলার আগেই মেহরাব মৌকে বলে ওঠে, এই শাকচুন্নি যা তো, বাবার থেকে গাড়ির চাবিটা নিয়ে আয়। ঠিক আছে। আর শোন, সাদাফকে বল আমার সাথে বেরোতে হবে এখন, আর বলবি বাগানে দাঁড়াতে, আমি আসছি। ঠিক আছে। মৌ চলে যেতে নিলে স্নেহাও চলে যেতে চায়, কিন্তু মেহরাব স্নেহাকে উদ্দেশ্য করে বলে, এই মেয়ে, তোমাকে যেতে বলেছে যে যাচ্ছ? মৌ ততক্ষণে চলে যায়। স্নেহা মেহরাবের কথায় চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল। এরপরেই নিজেই বলে ওঠে, মানে আমার ইচ্ছে হয়েছে তাই চলে যাচ্ছি, আপনার কথা শুনতে যাব কেন আমি? মেহরাব ফোনটা বিছানায় ছুঁড়ে বলে ওঠে, আমার ঘরে এসেছো নিজের ইচ্ছায়, আর চলে যাবে আমার ইচ্ছায়। মানে? মানে আবার কি? এক কথা বুঝতে পারো না? এসেছো নিজের ইচ্ছায় আর যাবে আমার ইচ্ছায়। আমি যখন যেতে বলবো তখন যাবে। স্নেহা বুকে হাত গুজে ভেঙচি কেটে বলে। মামা বাড়ির আবদার? মেহরাব বাঁকা হেসে বলে, একটু আগে না বলছিলে এটা মামার বাড়ি? সেক্ষেত্রে এটা মামার বাড়ির আবদারি। স্নেহা সিরিয়াস মুডে এসে বলে, কথা সেটা না, কথা হচ্ছে কালকে আপনার সাথে ধাক্কা লেগে আমার একটা জিনিস হারিয়ে গিয়েছে। মেহরাব কপালে ভাঁজ এনে বলে,
কি হারিয়ে গিয়েছে? আমার ইয়াররিং, মেরাব না বোঝার ভান করে বলে। সেটা আবার কি? কানের দুল। ও, কানের দুলটা আব্বু আমায় গিফট করেছিল, আর সেটাই হারিয়ে ফেলেছি শুধুমাত্র আপনার জন্য। মেরাব স্নেহার চারদিকে ঘুরে ঘুরে স্নেহাকে দেখতে দেখতে বলে। ধাক্কাটা কে আগে দিয়েছিল? স্নেহা মিনমিন করে বলে। আমি। তাহলে দোষ কার? আমার। এই শুনে মেরাব বাঁকা হেসে বলে। তাহলে আমার দোষারোপ করছো কেন? নিজের দোষ হারিয়ে আমার উপর চাপিয়ে দিচ্ছ। দেখলে, নিজে আমাকে ধাক্কা দিয়ে আবার নিজে আমাকে থ্রেট দিচ্ছ। স্নেহা হতভম্ব হয়ে গেল মেহরাবের কথায়। সত্যি তো স্নেহা কালকে তাড়াহুড়ো করে হাঁটতে গিয়েই তো মেহরাবের সাথে ধাক্কাটা খেলো। তবে তার একার দোষ সে নিতে চায় না, বলতে চায় দুজনেই ভুলবশত ধাক্কা লেগে গিয়েছে। স্নেহা নিজের উপর দোষ না দিয়ে গলা উঁচিয়ে বলে। আমার কোনো দোষ নেই, সব দোষ আপনার, আর পরবর্তীতে ধাক্কা দিলে আপনার নামে মামলা করব আমি। মেহরাব না হেসে পারল না। স্নেহা মেহরাবের হাসি দেখে ভ্যাগাচাকা খেয়ে আমতা আমতা করে বলে ওঠে। হাসছেন কেন? এই বলে স্নেহা হনহন করে বেরিয়ে গেল। কয়েক কদম এগিয়ে যেতেই সামনে পড়ল সাদাফ। সাদাফ স্নেহাকে দেখে বলে। কিরে, কোথা থেকে এলি? মেরাবের সাথে কথা বলেছিস? স্নেহা গম্ভীর কণ্ঠে বলে। হ্যাঁ বলেছি। স্নেহা এই বলে চলে যায়। আর সাদাফও ওইখানে দাঁড়ায় না। মেহরাব রুমে চলে আসে। মেহরাব রেডি হচ্ছে। সাদা শার্ট, কালো প্যান্ট আর চোখে কালো চশমা পরেছে। শার্টের বোতাম উপরের দুটো খোলা রয়েছে। টান টান বুক বেশ আকর্ষণীয় দেখাচ্ছে। সাদাফ মেহরাবকে দেখে মস্করা করে বলে ওঠে। মেয়ে মানুষ পাগল করার জন্য বের হয়েছিস নাকি? মেহরাব বাঁকা হেসে বলে। হয়তো। দুজনেই হেসে ওঠে। মেহরাব বিছানা থেকে ফোনটা হাতে নিয়ে সাদাবকে নিয়ে বেরিয়ে গেল। স্নেহা ড্রয়িং রুমে বসে মৌয়ের সাথে কথা বলছিল। ঠিক তখন চোখ যায় সিঁড়ির দিকে, মেহরাবের ওপর। তখন তো ভালো করে মেহরাবকে খেয়ালই করেনি। এখন মেহরাবকে দেখে এক ধ্যানে তাকিয়ে আছে। স্নেহা তাকিয়ে থাকতে থাকতে মনে মনে বলে। যাই হোক, হ্যান্ডসাম আছে। স্নেহাকে অন্যমনস্ক দেখে মৌ হালকা ধাক্কা মারে স্নেহাকে। আয় আপু, কি হলো? কোথায় হারিয়ে গেলে? কই, কোথায় হারাবো? মেহরাব এসে দাঁড়ায় মৌয়ের সামনে। মৌ গাড়ির চাবিটা দিয়ে দেয় মেহরাবকে। স্নেহা তখনও তাকিয়েছিল মেহরাবের দিকে। মেহরাব স্নেহাকে এক নজর দেখে বাঁকা হেসে বেরিয়ে গেল। স্নেহা আবারও মনে মনে বলে ওঠে। স্নেহা, তুই আসলেই নির্লজ্জ। যে তোর জিনিস হারিয়ে ফেলেছে, তুই তার দিকে এভাবে তাকিয়েছিলি? ছি। আর তোর তাকিয়ে থাকা দেখে বজ্জাটা কি না কি মনে করে হাসলো। দুপুরের আগেই মেহরাব আর সাদাব চলে আসে। তখন মেহরাব কিছু বন্ধুদের সাথে দেখা করতে গিয়েছিল। অনেক দিন পরে এসেছিল বলে রাস্তাও ভালোভাবে চিনত না, তাই সাথে সাদাবকে নিয়ে গিয়েছিল। দুজনে বাড়ি ফিরে আসতেই ফাহমিদা খান বললেন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসতে, তিনি দুপুরের খাবার রেডি করছেন। সবাই একসাথে লাঞ্চ করবে আজকে। মেহরাব নিজের রুমে এসে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হতে, পরে আবার একেবারেই শাওয়ার নিয়ে বের হয়। এরপরে কাভার থেকে সাদা টি শার্ট আর কালো ট্রাউজার বের করে পরে বের হয়। সবাই খাবার টেবিলে বসে আছে। মেহরাব আর সাদাফের জন্য অপেক্ষা করছে। সাদাফ আগে আসে, তারপরে মেহরাব আসে। দুজনে পাশাপাশি চেয়ারে বসে। ফাহমিদা খান মেহরাবের পাতে খাবার বেড়ে দিলেন। মেহরাব কারো দিকে কোনো নজর না দিয়ে খাবার খেয়ে নিল। খাবার খাওয়া শেষ করে মেহরাব উঠে চলে গেল উপরে। বিকেলে মেহরাব ড্রয়িং রুমে বসে মোবাইল স্ক্রল করছিল। সাইদা পাশে বসে ওর হাজব্যান্ড আসিফের সাথে কথা বলছিল। এমন সময় মৌ আর স্নেহা আসে। দুজনে এসে ওদের থেকে আলাদা বসে কথা বলতে থাকে। মেহরাব ফোন থেকে চোখ সরিয়ে স্নেহার দিকে তাকালো। স্নেহাও তাকালো। দুজনের চোখে চোখ পড়তে স্নেহা চোখ নামিয়ে নিল। সেই সময় মেহরাব মৌকে বলে। মৌ, যা তো আন্টিকে কফি বানিয়ে দিতে বল। ঠিক আছে। মৌ চলে যায় কিচেনে। সেখানে রহিমা আন্টিকে কফি বানিয়ে দিতে বলে চলে আসে। মৌ আসতেই সাইদা মৌকে নিয়ে ছাদে চলে যায়। সাইদা শাড়ি পরেছে, ছবি তুলে দেওয়ার জন্যেই মৌকে নিয়ে ছাদে গেল। এখন ড্রয়িং রুমে বসে আছে মেহরাব আর স্নেহা। স্নেহাও নিজের মতো ফোন স্ক্রল করছিল। রহিমা আন্টি মেহরাবকে কফি দিয়ে যায়। মেহরাব কফির মগ হাতে নিয়ে উঠে দাঁড়ায়। এরপরে স্নেহাকে উদ্দেশ্য করে বলে। স্নেহা, আমার সাথে এসো। কেন? আসতে বলেছি, এসো। স্নেহা উঠে মেহরাবের পিছু পিছু চলে যায়। মেহরাব নিজের ঘরে ঢুকে, তার সাথে স্নেহাও। স্নেহা কিছুই বুঝতে পারছে না মেহরাবের হঠাৎ ডাকার কারণ কি। মেহরাব কফির মগটা রেখে লাগেজ খুলে
এরপর লাগেজ থেকে কতগুলো চকলেট আর একটা গিফট বক্স বের করে। সেগুলো স্নেহার দিকে এগিয়ে দিয়ে বলে, তোমার জন্য এগুলো। স্নেহা হাতে নিতে চাইল না, কিন্তু গিফট দেখে কে না খুশি হয়। প্রথমে একটু অনীহা ভাব নিয়ে পরে সেগুলো হাতে নেয়। এরপরে একটু গা ছাড়া ভাব নিয়ে বলে, এগুলোর আবার কি দরকার ছিল? মেহরাব তৎক্ষণাৎ বাঁকা হেসে বলে। তাহলে দিয়ে দাও। এই কথা শুনে স্নেহা তাজ্জব বনে চলে গেল। কি লোক রে বাবা, গিফট দিয়ে আবার গিফট ফেরত চায়। সে তো এমনি এমনি বলেছিল এগুলো কি দরকার, কিন্তু সেটা সিরিয়াস নিতে হবে কেন? স্নেহা রেগে গিয়ে বলে, আপনি এমন কেন, গিফট দিয়ে আবার ফেরত নিতে চান? তুমি তো বললে এগুলোর কি দরকার, তাই ভাবলাম। কি ভাবলেন? আপনি সবসময় বেশি বেশিই ভাবেন। আমি আপনার মতো মানুষ জীবনেও দেখিনি। মেহরাব মুখে তাচ্ছিল্য হাসি ফুটিয়ে বলে। দেখো নি, দেখে নাও, এখানেই তো আছে। স্নেহা রেগে উল্টো দিকে ফিরে চলে যেতে নিলেই মেহরাব স্নেহার লম্বা বেনুনি টেনে ধরে। স্নেহা আকস্মিক ঘটনায় ব্যথা পেয়ে শব্দ করে উঠে পেছনে ফিরে। মেহরাব চুলের বেনুনি হাতে মুছোয় পেঁচিয়ে আরও টান দেয়। স্নেহা আবারও ব্যথা পেয়ে বলে ওঠে, ছাড়ুন তো চুল, ব্যথা পাচ্ছি আমি। মেহরাব চুল ছেড়ে দিয়ে কড়া গলায় বলে, ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং, এরপরে যদি নিজের ইচ্ছে রুম থেকে বেরিয়েছ তাহলে চুলগুলো কেটে দেব। স্নেহা রেগে গিয়ে মেহরাবের দিকে তেড়ে এসে বলে ওঠে, এই কি বলেন আপনি? হ্যাঁ, আমি নিজের ইচ্ছায় বের হলে চুল কেটে দেবেন? হ্যাঁ, বলেই হলো নাকি? আমি এখন থেকে আমার নিজের ইচ্ছায় আপনার রুমে আসব, আবার নিজের ইচ্ছায় চলেও যাব। দেখি আপনি কি করতে পারেন। মেহরাব পকেটে হাত গুজে ঠান্ডা মেজাজে বলে, করতে অনেক কিছুই পারি, যে সময় হলে দেখতে পাবে। স্নেহা মুখ বাঁকিয়ে বলে, আপনার সময় নিয়ে আপনি বসে থাকুন, আর আমার চুল কেটে দেওয়ার থ্রেট দিলেন না, দেখবেন এর প্রতিশোধ কি করে নিই আমি। মেহরাব অবাক হওয়ার ভঙ্গিমায় বলে ওঠে। কি বলছো? আমি না ভয় পেয়ে গেলাম। দুজনের কথার মাঝে রুমে ঢুকে ফাহমিদা খান। তিনি মেহরাবের সাথে কথা বলতে এসেছিলেন, আর এখানে এসে দেখতে পাচ্ছে দুজনে কি নিয়ে হয়তো কথা কাটাকাটি করছে। তিনি দুজনের দিকে তাকিয়ে বলে ওঠেন, দুজনের মাঝে কি নিয়ে কথা কাটাকাটি হচ্ছে শুনে? মেহরাব বিছানার দিকে এগিয়ে বসলো। এরপরে কফির মগ হাতে নিয়ে কফিতে চুমুক দিল। স্নেহা ফাহমিদা খানকে ধরে বলে। ফাহমিদা খান স্নেহার মাথায় হাত রেখে সুধানোর গলায় বলে, টান দিয়েছে তাই কি হয়েছে, দিতেই পারে। অনেক জোরেই দিয়েছে। ফাহমিদা খান হেসে বলেন, ভাই বোনদের মাঝে এমন ঠাট্টা লেগেই থাকবে, স্বাভাবিক। এতে রেগে যাচ্ছিস কেন বলতো? মেয়েরা ঠিকই তেমনই হয়তো তোকে মজা করেই দিয়েছে। মেহরাব তখন মাথা নামিয়ে বলে, ঠিক বলেছ, আমি ওকে মজা করেই টান দিয়েছি, আর ও তোমাকে মিথ্যে বলেছে। আসলে ওকে আমি কতগুলো চকলেট দিয়েছি আর গিফট দিয়েছি, সেটা নিতে চাইনি। এরপরেই তো চুল ধরে টান দিলাম, আর যেমন করে চুলে টান দিয়েছে ও ব্যথা পাওয়ার কথা না। এই শুনে স্নেহা বাকরুদ্ধ। ফাহমিদা খান স্নেহার দিকে তাকিয়ে বলে ওঠেন, কাজিনদের মাঝে এরকম হয়ে থাকবে, এটা নিয়ে রেগে যাস না, দুজনে মিলেমিশে থাক। আর মেয়েরা নিচে এসো তো। ঠিক আছে, তুমি যাও। ফাহমিদা খান চলে যেতেই স্নেহা মেহরাবের দিকে এগিয়ে এসে বলে, আপনি এত মিথ্যেবাদী, আগে তো জানতাম না। এখন জেনেছ তাই কি আমায় নোবেল দিবে? আপনার সাথে কথা বলাই ভুল আমার। তাহলে সঠিক কি? আপনার মাথা। তাহলে আমার মাথা নিয়ে পড়ে থাকো। স্নেহা মেহরাবের কথার সাথে পেরে ওঠে না, তাই দরজার দিকে যেতে যেতে বলে, অসভ্য লোক। মেহরাব ঠোঁট কামড়ে হেসে কফিতে চুমুক দেয়। স্নেহা রুম থেকে বেরিয়ে সোজা মৌর রুমে চলে যায়। স্নেহা সচরাচর এই বাড়িতে এলে মৌয়ের রুমেই থাকে। স্নেহার জন্য যে গেস্ট রুম দেয়া হয় সেখানে থাকে না। মৌ স্নেহাকে রেগে থাকতে দেখে বলে, আপু কি হয়েছে? কিছু না। বলো না। কি আর বলবো, তোর ওই বজ্জাত ভাইটা আমার চুল ধরে টান দিয়েছে। ও, ভাইয়া মনে হয় মজা করেই দিয়েছে। স্নেহা দুপাটি দাঁত বের করে একটা হাসি দেয়। ভাইয়ের দোষ বোনের কাছে করলেও সেটা বদনাম মনে করবে, এ থেকে কিছু না বলাই ভালো। ফাহমিদা খান মেহরাবকে নিচে যেতে বলেছে, তাই মেহরাব নিচে আসে। ফাহমিদা খান সোফায় বসে আছে। মেহরাব তার সামনে গিয়ে বলে, কি জন্য ডেকেছিলে? ফাহমিদা খান উঠে দাঁড়িয়ে বলেন, বসো এখানে, আমি এক্ষুনি আসছি। মেহরাব সোফায় বসে। ফাহমিদা খান কিচেনে চলে যান। মিনিট 5 পরে তিনি হাতে পায়েসের বাটি নিয়ে এলেন। বাটিটা মেহরাবের দিকে এগিয়ে দিয়ে বলেন, তোমার জন্য রান্না করেছিলাম।
মেয়েরা পায়েসের বাটি হাতে নেয়, খায় না, বসে থাকে। যা দেখে ফাহমিদা খান কোমল কণ্ঠে বলে ওঠে, মেরাব, আমি জানি তোমার মায়ের জায়গা কোনো দিন নিতে পারবো না, তবে আমি যতদিন রব ততদিন তোমাকে ছেলে হিসেবেই যত্ন করে যাব। মেয়েরাব মিনিট 2 নিশ্চুপ থেকে চামচ দিয়ে পায়েস মুখে দেয়। যা দেখে ফাহমিদা খান খুব খুশি হলেন। খুশিতে তার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। মেয়েরাব সেটা দেখার আগেই তিনি শাড়ির আঁচল দিয়ে মুছে ফেললেন। এর একটু দূরে সিঁড়িতে দাঁড়িয়ে এই দৃশ্য নীরব দর্শক হয়ে দেখল স্নেহা। ভাবল, এই মা ছেলে দূরত্বটা কেউই কি শেষ করতে পারবে না? স্নেহা অনেকক্ষণ ভেবে মনে মনে ঠিক করলো, এই মা ছেলে দূরত্বটা তাকেই শেষ করতে হবে। রাত যখন 10টা, সবাই খাওয়া দাওয়া শেষ করে যে যার যার মতো রুমে চলে গিয়েছে। সাদাব, সাইফা, মৌ আর স্নেহা এই 4 জন ড্রয়িং রুমে বসে কথা বলছে। অনেক দিন পরে সবাই একসাথে হয়েছে, তাই আড্ডা দিচ্ছে। এর মাঝে মেরাবকে ডাকার সিদ্ধান্ত নেয় সাদাব। ওকে ছাড়া ওদের আড্ডা দিতেও ইচ্ছে করছে না। সাদাব মৌকে বলে মেরাবকে ডেকে আনতে। সাইদা তখন মৌকে মেহেদি পরিয়ে দিচ্ছিল, তাই মৌ যেতে অনীহা জানায়। সাদাব স্নেহাকে বলে মেরাবকে ডেকে আনতে। স্নেহা অনিচ্ছা থাকা সত্ত্বেও চলে যায় মেরাবকে ডাকতে। মেরাবের রুমের সামনে এসে পর্দা হালকা করে সরিয়ে উকি দেয়। মেরাব তখন রুমে হেঁটে হেঁটে ফোনে কথা বলছিল। মুখে হালকা হালকা মুচকি হাসিও আছে। স্নেহা না চাইতেই কিছুক্ষণ মেরাবের দিকে তাকিয়ে থাকে, চোখ ফেরাতে পারছে না। কী জন্য এভাবে তাকিয়ে আছে সেটাও অজানা। মেরাবের হুট করেই চোখে পড়ে স্নেহাকে। এতক্ষণ খেয়ালই করেনি যে স্নেহা তাকে দেখছে। মেরাবের চোখে চোখ পড়তেই স্নেহা চোখ নামিয়ে রুমে ঢুকে। মেরাব ফোন কানে নিয়েই বলে, কিছু বলবে? হ্যাঁ, আপনাকে নিচে ডাকছে। কে? আসলে আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, তো তো সবাই আপনাকে ডাকছে। তুমি কি বলো, আমি আসছি। স্নেহা মাথা নামিয়ে বলে। ঠিক আছে। স্নেহা রুম থেকে বেরিয়ে নিজের মাথায় নিজেই গাঁটটা মেরে বিড়বিড় করে বলে ওঠে, ছি, স্নেহা, তুই কিনা ওই বজ্জাত লোকের দিকে তাকিয়েছিলি? তোর চোখ দিন দিন খারাপ হয়ে যাচ্ছে স্নেহা, ভালো হয়ে যা। স্নেহা বিড়বিড় করে কথা বলতে বলতে নিচে ড্রয়িং রুমে চলে আসে। সাইদার পাশে বসতে বসতে বলে, ভাইয়াকে ডাকতে গিয়ে দেখি ফোনে কথা বলছে, পরে ওনাকে নিচে আসতে বললাম, উনি বললো একটু পরে আসবে। সাইদা মাথা তুলে বলে, তাহলে আসবে? আর সে না তুই কি মেহেদি লাগাবি, আয় লাগিয়ে দিই। স্নেহা হাত বাড়িয়ে দিয়ে বলে, দিয়ে দাও, না করবো না। সাইদা হেসে স্নেহার হাতটা ধরে মেহেদি দিতে থাকে। পাশে থেকে সাইদা মুখ বাঁকিয়ে বলে ওঠে, তোরা ভাই কেমন জানি সাজুগুজু মেহেদি নেল পালিশ ছাড়া থাকতেই পারিস না। স্নেহা বলে। ভাইয়া, তুমি এগুলো বুঝবে না। সাদাব গা ছাড়া ভাব নিয়ে বলে ওঠে, না বাবা, আমি বুঝতেও চাই না। স্নেহা মৌসুম, বলো। ধর তোদের যদি বিয়ে হয়, হ্যাঁ, তারপর যদি তোদের স্বামী তোদেরকে সাজুগুজু করতে না দেয়, মেহেদি পরতে না দেয়, তখন কি করবি? মৌ কটমট দৃষ্টিতে তাকায় সাদাফের দিকে, আর স্নেহা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে ওঠে, তখন আর কি করব? ওই স্বামীকেই হাত পা ভেঙে শুয়ে রাখবো। সাদাফ অবাক হওয়ার ভঙ্গিমায় বলে, বাবা, তুই এত কিছু করবি? স্বামীকে যদি হাত পা ভেঙে শুয়ে রাখিস তাহলে খাবি কি? স্নেহা দোপাটি দাঁত বের করে বলে, কেন, স্বামীর কিডনি তো আছেই, কিডনি দুটো বিক্রি করে দেবো, ঝামেলা শেষ। আসলেই তোর বুদ্ধির তুলনা নেই, একবারে গবর মার্কা বুদ্ধি। এই কথা শুনতেই স্নেহা পাশে থাকা কুশন হাতে নিয়ে সাদাফের দিকে ছুঁড়ে মারে। সাদাফ সেটাকে ক্যাচ করে হাসতে হাসতে বলে, তোর স্বামীর কপালে সত্যিই দুঃখ আছে রে। ওদের হাসি ঠাট্টার মাঝেই মেরাব এসে বসে সাদাপের পাশে। সাদাপের কাঁধে হাত রেখে বলে ওঠে, কার স্বামীর কপালে দুঃখ আছে? কার আবার? ওই দুই মহাপ্রাণীর। মৌ আর স্নেহা দুজনেই রেগে যায়। মৌ রাগ সামলাতে না পেরে উঠে এসে সাদাফের কাছে এসে দাঁড়ায়। নিজের মেহেদি পরা হাতটা সাদাফের শার্টের কাছাকাছি এনে বলে ওঠে, তো তোমার চকচকে শার্টে মেহেদি লাগিয়ে দিব? সাদাফ একটুখানি সরে গিয়ে বলে ওঠে, খবরদার, যদি দাগ লেগে যায় তোর খবর আছে। আরও মজা করবে আমাদের সাথে? না বোন, সরে যা প্লিজ, লক্ষ্মী বোন আমার। মেহরাব তখন মৌয়ের হাত ধরে টেনে নিজের পাশে বসায়। সাদাফও মৌয়ের থেকে একটু দূরে বসে। বলা তো যায় না এই মেয়ে আবার সত্যি সত্যি মেহেদি না লাগিয়ে দেয়। সবার কথা বলা শেষে যে যার মতো রুমে যাওয়ার সিদ্ধান্ত নেয়। একসাথেই সবাই সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকে। সেখানে মেহরাব আর মৌ কথা বলতে বলতে যাচ্ছে।
দুজনের পেছনে স্নেহা মেরাবকে দেখতে দেখতে যাচ্ছে। মৌ আর স্নেহা রুমে চলে আসে। স্নেহা হাত ধুতে চলে যায় ওয়াশরুমে। বেসিনে হাত ধুতে ধুতে আয়নায় তাকায়। মনে মনে মেরাবের কথা ভাবতে থাকে। এইদিকে মৌ স্নেহাকে ডাক দেয়। আপু, তোমার হলো? স্নেহা সাথে সাথে ভাবনার আদলে থেকে বেরিয়ে বলে ওঠে। আসছি। স্নেহা রুমে চলে আসে। সেই সাথে মৌ ওয়াশরুমে হাত ধুতে চলে যায়। স্নেহা রুমের দরজা বন্ধ করে শুয়ে পড়ে। পরদিন সকালে শীতটা এখন একটু কমে এসেছে। সূর্যের কিরণও ধীরে ধীরে কুয়াশার সাথে মিলিয়ে যাচ্ছে। আজ মেহরাব আগে ঘুম থেকে উঠে গিয়েছে। ফ্রেশ হয়ে নিচে আসতেই দেখে রহিমা আন্টি কিচেনে কাজ করছে। তিনি মেহরাবকে দেখা মাত্রই বলে উঠলেন, কফি বানিয়ে দেবো? না, একটু পরে দিন, আমি একটু বাগানে থেকে আসছি। মেহরাব সদর দরজা খুলে চলে যায় বাড়ির বাইরে। বাগানে এসে দোলনায় বসে। আজকের সকালটা কেন যেন সত্যি মেহরাবের কাছে একটু আলাদা রকমের সুন্দর লাগছে। ওইদিকে দূর থেকেও যে মেহরাবকে একজোড়া চোখ পরখ করছে তা মেহরাবের অজানা। আসলেই অজানা। স্নেহা রুমের বেলকনির দরজা খুলে চুল ব্রাশ করছিল আর তাকে আনমনে দেখে যাচ্ছিল। মেহরাব সেই দিকে কোনো খেয়ালই করেনি। মেহরাবের ফোনে কল আসে। মেহরাব কল রিসিভ করে কথা বলতে বলতেই উঠে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে মেহরাবের চোখ যায় দোতলায় মৌয়ের রুমের বেলকনির দিকে। মেহরাব দেখায় স্নেহা ততক্ষণে সরে দাঁড়ায়, নিজেকে আড়াল করে ফেলে। মেহরাব বেলকনির দিকে তাকিয়ে মুচকি হাসে। কথা বলতে বলতে অন্য সাইডে চলে গেল। স্নেহা মিনিট দুয়েক পর একটু উকি দিল। মেহরাবকে তখন বাগানে দেখতে পেল না। মনটা হঠাৎ করে খারাপ হয়ে গেল। বেলকনিতে এসে মনে মনে বলে, স্নেহা, তোর নজর শেষমেশ ওর দিকেই গেল? ছেলেটাকে তো তুই আগে দেখিস নি, একদিনের ভেতর ছেলেটাকে চোখে হারাচ্ছিস। এ বলে স্নেহা পুরো বাগানের এদিক ওদিক তাকায়, কিন্তু মেহরাবকে দেখতে পায় না। স্নেহা বেতের চেয়ারে ধপ করে বসে বিড়বিড় করে বলে, আমি কি তাহলে সত্যি ওনাকে চোখে হারাচ্ছি? সকালবেলা খাবার খাবার সময় মেহরাব আর স্নেহা পাশাপাশি বসে। স্নেহা মনে মনে একটু খুশি, তবে তা প্রকাশ করার কোনো ইচ্ছেই হচ্ছে না। মেহরাবও গম্ভীর হয়ে খেতে শুরু করে। খাবার মাঝে স্নেহার মাথায় বদ বুদ্ধি এসে চাপে। খেতে খেতে মেহরাবের পায়ে পা দেয়। মেহরাব আর চোখে তাকায় স্নেহার দিকে, কিন্তু স্নেহা কোনো প্রতিক্রিয়া নেই। মেহরাব বিষয়টা আমলে না নিয়ে খেতে শুরু করে, মনে করে হয়তো ভুলে লেগে গিয়েছে। মিনিট দুই পর স্নেহা আবারও মেহরাবের পায়ে পা দেয়। মেহরাব এবার শিওর যে এটা ভুল করে নয়, ইচ্ছে করে। মেহরাবও তো কম নয়, সে উল্টো স্নেহার পায়ের উপরে পা দিয়ে রাখে। স্নেহা পা সরাতে চাইলে পারে না। মেহরাব স্নেহার দিকে তাকিয়ে বাঁকা হাসে। স্নেহা মনে মনে বলে, এবার ফেসে গিয়েছি, ধুর ছাই, কি জন্য যে খোঁচাতে গেলাম। খাবার পর্ব শেষ হতেই নাফিসা বেগম বাড়িতে চলে যাওয়ার কথা জানান, কিন্তু স্নেহার বাড়ি যাওয়ার কোনো ইচ্ছেই হচ্ছে না। কালকে থেকে স্নেহার আবার কলেজ খোলা, বাড়ি যেতেও হবে। কিন্তু মেহরাবকে দেখার তীব্র লোভ জাগছে তার। অল্প সময়ের মধ্যেই মেহরাবকে ভালোবেসে ফেলেছে, বলতে গেলে একতরফাই ভালোবাসা। স্নেহা তার মাকে জানায় এখন যাবে না, বিকেলে যাবে। নাফিসা বেগম আর কিছু বলেন না। মেয়ে যখন বলেছে বিকেলে যাবে, তাহলে তাই। সে স্নেহার না যাওয়ার কারণও বুঝতে পেরেছে। মেহরাবও দেখতে চাচ্ছে স্নেহা কি করে। এটা শিওর স্নেহা জয়ে তার উপর ফিদা। ও হাব্বাবি বলে দিচ্ছে। মেহরাব স্নেহার দিকে এক নজর তাকিয়ে উঠে রুমে চলে গেল। স্নেহা মেহরাবের যাওয়া দেখে মনে মনে বলে, লোকটা এক জায়গায় বসে থাকতে পারে না, এত জায়গা বদল করা লাগে কেন ওনার, বুঝি না আমি। আর একটু বসে থাকলে কি এমন ক্ষতি হতো? মেহরাব চলে যাওয়ার পরই রহিমা আন্টি কফি নিয়ে এলেন। মেহরাবের জন্য এনেছেন, কিন্তু মেহরাব তো মাত্রই উপরে চলে গেল। রহিমা আন্টি যেই সিঁড়ি দিয়ে উপরে উঠতে যাবেন, ঠিক তখনই স্নেহা সিঁড়ির দিকে এগিয়ে গিয়ে বলে, আন্টি কফি কার জন্য? নীরবের জন্য। স্নেহা হালকা হেসে বলে, আমি ওই রুম হয়ে ওই রুমে যাব, কফিটা আমায় দিন, আমি যাওয়ার সময় দিয়ে যাব। ঠিক আছে, এই নাও। স্নেহা কফির মগটা হাতে নিয়ে খুশি মনে মেহরাবের রুমের দিকে চলে গেল। রুমের সামনে এসে পর্দা সরিয়ে বলে, ভাই আসবো? মেহরাব স্নেহার দিকে তাকিয়ে বলে, এসো। স্নেহা এগিয়ে গিয়ে কফিটা মেহরাবের দিকে দেয়। মেহরাব কফি হাতে নিয়ে বলে, তুমি বানিয়েছো নাকি? স্নেহা মুখে হাসি ফুটিয়ে বলে, না, আন্টি বানিয়েছে। মেহরাব কফিতে চুমুক দিয়ে বাঁকা হেসে বলে, ও, এই জন্যই তো বলি আমার শত্রু আবার আমার জন্য কফি আনবে। শত্রু তো শত্রুই হয়। স্নেহা কোমরে হাত গুজে বলে, কি বলেন আপনি? কেন, বলো নাকি?
শুনতে পাওনি? আপনি বয়রা। মেহরাব হেসে বলে, আমি স্পষ্ট সব শুনতে পাই। তোমার মতো এক কথা দুইবার রিপিট করতে বলতে হয় না আমার। ওসব ছাড়ুন, এখন বলুন আমাকে শত্রু কেন বললেন? তো কি বলবো মির্জাফর? স্নেহা কিছু বলতে যাবে, ঠিক তখন তাকে ডেকে উঠল ফাহমিদা খান। স্নেহা মেহরাবের দিকে তাকিয়ে রাগে ফুসতে ফুসতে চলে গেল। মেহরাব তখন তপ্ত শ্বাস ফেলে বলে ওঠে, শত্রুকে শত্রু বলবো না তো কি বলবো? আমার সবকিছু কেড়ে নিয়ে বসে আছে, আবার তাকে শত্রু বললেই দোষ? কথাটা বলে মেহরাব বিছানায় আয়েশি ভঙ্গিতে বসতে বসতে তাচ্ছিল্যের হাসি দিয়ে বিড়বিড় করে বলে, স্নেহা, তুমি এই যে একটু পরপর এসে আমাকে দেখে যাও, আড়াল হতে আমায় দেখো। আমি বুঝতে পারি, সব বুঝতে পারি। তুমি টেরও পাচ্ছ না তুমি ঠিক কি করতে চাচ্ছ। তবে সময় হোক, তুমিও বুঝতে পারবে। তাহলে ভালোবাসার মাঝে প্রতিশোধের খেলাটা শুরু করা যাক। এই বলে মেহরাব নিজেই হেসে উঠল। দুপুর 2টা। স্নেহারা আর একটু পরেই রেডি হয়ে চলে যাবে। এখন দুপুরের খাবার খেয়ে রেস্ট নিচ্ছে সবাই। স্নেহা ড্রয়িং রুমে মৌয়ের সাথে বসে কথা বলছিল। সেই সকালের পরে মেহরাবকে আর নিচে দেখতে পায়নি। নিচেই নামিনি বলতে গেলে, দুপুরের খাওয়াটাও রুমে খেয়েছে। স্নেহা এইদিক ওইদিক তাকাচ্ছিল যদি বের হয় মেহরাব। মারুফ খান দুপুরের খাবার খেয়ে রুমে শুয়েছিলেন। ঠিক তখন ফাহমিদা খান রুমে এলেন হাতে শাড়ি নিয়ে। ছাদে মেলে দিয়েছিলেন, এখন এগুলো ভাঁজ করে তুলে রাখবেন। ফাহমিদা খান বিছানার এক কোণে বসে শাড়িগুলো ভাঁজ করছেন। মাহবুবুল খান উঠে বসলেন। ফাহমিদা খানের দিকে তাকিয়ে ভাবুক গলায় বলে উঠলেন, আচ্ছা ফাহমিদা, মেহরাবের হুট করে ফিরে আসা তোমার কাছে খটকা লাগছে না? খটকা লাগবে কেন? ছেলেটাই দেশে এসেছে, এতে আবার খটকা কিসের? যত সব ভুলভাল কথা। মারুফুল খান চুপ করে নিজে ভাবতে লাগলেন। তার কাছে সত্যি খটকা লাগছে মেহরাবের আশা। কোনো রিজন ছাড়া মেহরাব তো আসার কথা না। এইদিকে নাফিসা বেগম তখন স্নেহাকে রেডি হতে বললেন। স্নেহা রেডি হওয়ার জন্য উপরে চলে গেল। মৌয়ের রুমে ঢোকার আগেই মেহরাবের রুমের সামনে এসে দাঁড়ালো। উকি দিয়ে দেখলো মেহরাব রুমে নেই। স্নেহা ঘুরে দাঁড়িয়ে ভাবতে লাগলো মেহরাব কোথায় যেতে পারে। ভাবতে ভাবতে স্নেহা মেহরাবের দরজায় হালকা হেলান দিয়ে দাঁড়ালো। এর কিছুটা দূরেই মারুফুল খান স্নেহাকে ডাক দিল। স্নেহা যাওয়ার জন্য যেই পা বাড়াবে ঠিক তখনই রুমের ভেতর থেকে মেহরাব স্নেহার চুলের বেনুনি ধরে টান দেয়। মারুফুল খান স্পষ্ট দেখতে পেলেন স্নেহাকে রুমের ভেতর থেকে টান দিয়েছে। তিনি পুরো ব্যাপারটা দেখে তিনি ধীর পায়ে এগিয়ে এলেন। স্নেহা আচমকা টান সামলাতে না পেরে পড়ে যেতে নিলে মেহরাবের শার্ট খামচে ধরে। মেহরাবও স্নেহার কোমরে হাত রেখে স্নেহাকে ধরে। মারুফুল খান দুজনকে এই অবস্থায় দেখে বাকরুদ্ধ। মারুফুল খান মেহরাব আর স্নেহাকে দেখে রুমের সামনে থেকে 2 পা পিছিয়ে যান। মেহরাব সেটা দেখতে পেয়ে সাথে সাথে স্নেহাকে সোজা করে খানিকটা বিরক্তি প্রকাশ করে বলে, দেখে চলতে পারো না? একবারে গায়ের উপর এসে পড়তে হবে? স্নেহা স্তব্ধ মেহরাবের কথা শুনে। যেই মেহরাবকে কিছু বলার জন্য মুখ খুলবে ঠিক তখনই মেহরাব স্নেহার মুখ চেপে ধরে। স্নেহা ড্যাব ড্যাব চোখে তাকায় মেহরাবের দিকে। মেহরাব একটু গলা উঁচিয়ে শব্দ করে বলে ওঠে, তোমার শক্তি নেই? খাও না নাকি? একটু চুপ ধরে টান দেওয়াতেই পড়ে যেতে হবে? ভাগ্যিস ধরেছিলাম, নাহলে তো দাঁত সবকটা এখনই ভাঙতো। মারুফুল খান চলে যান জায়গা থেকে। মেহরাব দরজার বাইরে এসে হালকা উকি দিয়ে দেখে তার বাবা আছে কি না। যেই দেখেছে চলে গিয়েছে ঠিক তখন মেহরাব স্নেহার মুখ ছেড়ে দেয়। স্নেহা তখনও এক ধ্যানে মেহরাবের দিকে তাকিয়ে আছে। মেহরাব স্নেহাকে সজাগ করে ধমক দেয়, হ্যাঁ মেয়ে, জেগে জেগে স্বপ্ন দেখছো নাকি? স্নেহা ঘর থেকে বেরিয়ে বলে, আসলে বড় মামা আমাদের একসাথে হয়তো দেখে নিয়েছে। মেহরাব বলে, তাও তো দেখে নিয়েছে, সেটা ম্যানেজও করতে পেরেছে। এটা নিয়ে মনে হয় না আর ভাববে। আর তুমি তুমি আমার উপরে এসে পড়লে কেন? স্নেহা আঙুল উঠিয়ে বলে, দেখুন, সবসময় আমাকে দোষারোপ করবেন না একদমই। আপনি আমার চুল ধরে টান দিয়েছেন, আর এত জোরে দিয়েছেন যে আমি সেটার ব্যালেন্স হারিয়ে ফেলেছিলাম। মেহরাব স্নেহার আঙুলের উপরে নিজের আঙুল দিয়ে বলে, এইটুকুতে ব্যালেন্স হারিয়ে ফেলেছ? আর তোমার এইসব ছেলে মানুষে দেখে তোমার স্বামী যে তোমাকে ইচ্ছা মতো ধোলাই দিবে, তখন কি করবে? আপনিও সাদাব ভাইয়ের মতো বলছেন? মেহরাব তপ্ত শ্বাস ছেড়ে বলে ওঠে, দেখো, আমাকে কারোর সাথে কম্পেয়ার করবে না। আর কি জন্য এসছিলে তাদের বলে এখান থেকে কেটে পড়ো। স্নেহা নিশ্চুপ হয়ে গেল। ভাবতে লাগলো কিসের জন্য এসেছে। সত্যি তো, কিসের জন্য এসেছে সে? কোনো কারণও তো নেই। সাথে কি বাহানা দেবে তাও তো ভেবে আসেনি। স্নেহা হাত কসলাতে কসলাতে বলে,
আসলে আমরা তো চলে যাচ্ছি, তাই আপনাকে বলতে এসেছি। মেয়েরাব পট করে বলে ওঠে। ঠিক আছে, দেখে যাও। স্নেহা বোবা বনে গেল। মনে মনে ভাবতে লাগলো এই লোকটা তো একটু সুন্দর করেও বলতে পারতো, না হয় একটু এগিয়েই দিতে পারতো, কিন্তু তার মধ্যে গুরু গম্ভীর ভাবটা বেশি। নিজে থেকে আগ বাড়িয়ে একটা কথাও বলে না। মেয়েরাব গাড়ির চাবি নিয়ে বের হতে হতে বলে, এসো। কোথায়? আমি রুম থেকে বের হব। তুমি কি করবে একা একা? নেহা রুম থেকে বের হতে হতে বলে, আপনি কোথায় যাবেন এখন? না মানে গাড়ির চাবি নিয়ে বের হলেন তাই বললাম। মেয়েরাব রুমের দরজা চাপিয়ে দিয়ে বলে ওঠে। বন্ধুর সাথে দেখা করতে। স্নেহা বিড়বিড় করে বলে, ভেবেছিলাম হয়তো আমাদের নামিয়ে দিতে যাবে, কিন্তু এ তো দেখি তার উল্টো। মারুফুল খান রুমে এসে বিছানায় বসে পড়লেন। ফাহমিদা খানকে পানি আনতে বললেন। ফাহমিদা খান বেশ আশ্চর্য, কারণ মারুফুল খান মাত্রই রুম থেকে বেরিয়েছিল আর এত তাড়াতাড়ি ফিরে এলো। ফিরে এসে আবার পানি চাইছে। ফাহমিদা খান পানির গ্লাসটা এগিয়ে দিয়ে বলেন, কি হয়েছে তোমার বলো তো? তোমাকে মোটেও ঠিক লাগছে না। মারুফুল খান পানি খেয়ে বলেন। ফাহমিদা, স্নেহা কি তোমার কেমন লাগে? ফাহমিদা খান কপাল চুলকালেন। কেমন লাগবে? ভালোই তো লাগে। মেহরাবের সাথে মানাবে? ফাহমিদা খান বসে বললেন, তুমি ঠিক কি বলতে চাইছো বলো তো? মেহরাবের সাথে স্নেহার বিয়ের কথা বলতে চাইছি। ফাহমিদা খান চমকে উঠে বলেন, কি বলছো? মেয়েরা বিয়ে করবে ওকে? আর ছেলেটা দুদিন হলো এসেছে, তোমার কি ভালো লাগছে না? এখন বিয়ের কথা বলবে, আর যদি ও চলে যায় তখন? মারুফুল খান মাথা নাড়িয়ে বলেন, যাবে না? আমি একটু আগে গিয়েছিলাম, ওদের একসাথে দেখলাম, আর বুঝতে পারলাম মেহরাব স্নেহার সাথে কতটা রাগ দেখালে না। আর আমার মনে হয় মেহরাব স্নেহার সুধা করতে পারবে। মেহরাবকে যদি স্নেহার সাথে বিয়ে দিতে পারি তাহলে ছেলেটা খুব ভালো থাকবে। ফাহমিদা খান বলেন, কিন্তু বিয়ে দিলে এর পরেও যদি মর্জি ধরে? ধরবে না, মেহরাবের উপরে বিশ্বাস আছে। মেয়েরাব সন্ধ্যার দিকে বাড়ি আসে। ফাহমিদা খান কিচেনে রহিমা আন্টির সাথে রাতের জন্য খাবার রান্না করছিলেন। মেয়েরা ফাহমিদা খানের দিকে তাকিয়ে সোফায় গিয়ে বসে। মানুষটাকে দেখে মেহরাবের মায়ের কথা মনে পড়ে যায়। মেহরাব এখন পর্যন্তও তাকে মা বলে ডাকে না। এই নিয়ে ফাহমিদা খানও কষ্টের কম হয় না। তিনি এই মেহরাবের জন্যই এই বাড়িতে বউ হয়ে এলেন, কিন্তু সেই মেহরাব এখনও তার মায়ের জায়গায় তাকে বসাতে পারেনি। তবুও ফাহমিদা খান হাল ছাড়েননি। তিনি মেহরাবের আদর যত্নের কমতি রাখেন না। ফাহমিদা খান মেহরাবকে খেয়াল করতেই এগিয়ে এসে বলেন, মেয়েরা কিছু খাবে? কফি দিও। ঠিক আছে, বসো। ফাহমিদা খান চলে যান কিচেনে। রহিমা আন্টি বলেন, আপা দেন, আমি কফি বানিয়ে দিই। না, তুমি অন্য কাজ করো, আমি কফি বানিয়ে দিচ্ছি। ফাহমিদা খান কফি বানিয়ে মেহরাবের সামনে নিয়ে আসেন। মেহরাবকে কফি দিয়ে পাশেই দাঁড়িয়ে রইলেন। এরপর নরম গলায় বলেন, মেহরাব, তোমায় একটা কথা বলবো? বলো। বলছিলাম, তোমার কি কোনো পছন্দ আছে? মানে কোনো মেয়েকে পছন্দ হয়? মেহরাব আচমকা এই কথা শুনতে পেয়ে বিষম খেয়ে ওঠে। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে বলে, হঠাৎ এই প্রশ্ন? আসলে তোমার বাবা বলছিল, তাই জিজ্ঞেস করলাম। মেহরাব সোজা গলায় বলে ওঠে, ও, পছন্দ নেই। ওহ আচ্ছা। মেহরাব কফি খেয়ে উঠে চলে গেল। নিজের রুমে এসে ফোনটা বের করে চার্জ দিয়ে ওয়াশরুমে ঢুকলো ফ্রেশ হতে। মারুফুল খান ফাহমিদা খানের সাথে বুঝে আলাপ করে সিদ্ধান্ত নেয় মেহরাবের সাথে স্নেহার বিয়ের কথাটা এগোবেন। মারুফুল খান আহনান মির্জাকে কল দেন, কিন্তু ফোন বন্ধ বলছে। তাই মারুফুল খান নাফিসা বেগমের ফোনে কল দেন। হ্যালো নাফিসা। হ্যাঁ ভাইজান বলো। তোরা ভালোই ভালোই পৌঁছে গিয়েছিস তো? ভাইজান। কি করছিস এখন? কিছু না ভাইজান। শোন, যার জন্য কল দিয়েছি, আমি আর তোর ভাবে একটা জিনিস ভেবে দেখলাম, মেহরাবের সাথে স্নেহাকে ভালো মানায়। স্নেহাও খুব পছন্দ হয়। ওদের বিয়ে হলেও মন্দ হবে না। কথাটা তোকে আগেই বলবো, কিন্তু বলা হয়ে ওঠেনি। এখন তুই কি বলিস? নাফিসা বেগম খানিকটা খুশি হলেন কথাটা শুনে। মেহরাবও তো ভালো ছেলেই, তার মধ্যে আবার ভাইয়ের ছেলে। তিনি হেসে বলেন, ভাইজান, এ তো ভালো কথাই। আমারও বেশ পছন্দ মেহরাবকে। শুধু তোর পছন্দ হলে তো হবে না। মেহরাব এসেছে ঠিকই, আপনার বলল যে আসবে, কিন্তু ও তো এলোই না। এলো না হয় সামনাসামনি কথা বলতাম।
ভাইজান, স্নেহার বাবাকে নিয়ে চিন্তা করো না, ওরও মেহেরাবকে অপছন্দ হবে না। তবুও তো একটু বলিস। ঠিক আছে, হসপিটাল থেকে আসুক বলবো। মারুফুল খান ভাবুক গলায় বলে ওঠেন। মনে করে জানাস, যদি রাজি থাকে তাহলে 2-1 মধ্যেই বিয়েটা সেরে ফেলবো। বলো তো, তাই না মেহরাব আর কি করে বসে? ওর বাবা ফিরলেই বলবো, আর ওর বাবাও এতে সম্মতি দিবেন। ঠিক আছে, তুই ওকে বলে একটু তাড়াতাড়ি জানাস। একটু রাখছি। মারুফুল খান কল কেটে দিলেন। এই কথাগুলো আবার মৌ শুনতে পায়। মারুফুল খানের ফোনের কথা বলার সময় রুমে আসে। মৌ সব কথা শুনে রুম থেকে বেরিয়ে চলে যায় মেরাবের রুমের দিকে। এখন ভাইয়াকে সবটা জানাবে। মৌ মেরাবের রুমে এসে দেখে তার ভাইয়া বেলকনিতে বসে ফোনে কথা বলছে। মৌ তড়িৎ পায়ে মেরাবের কাছে যায়। মেরাব ফোনে থাকা ব্যক্তিকে বলে, তোকে পরে ফোন করছে। মৌ এসে দাঁড়িয়ে থাকে। যা দেখে মেরাব বলে, কি রে শাকচুন্নি, কিছু বলবে? ভাইয়া, একটা খবর আছে যা তুমি জানো না। কি খবর? ভাইয়া, আম্মু আর আব্বু মিলে তোমার সাথে স্নেহা আপুর বিয়ে ঠিক করেছে। মেরাব হাসল, তবে কোনো প্রতিক্রিয়া দেখালো না, যেন এটাই শোনার জন্যই অপেক্ষায় ছিল। মৌ বলে, ভাইয়া, ওরা তোমার সাথে আলোচনা না করে বিয়ের কথা এগিয়ে নিয়ে যাচ্ছে, তাই আমি তোমাকে জানাতে এলাম। মেরাব মৌকে পাশে বসিয়ে বলে, ওরা আমাদের বাবা মা, ওরা যা সিদ্ধান্ত নেবে তা আমাদের ভালোই হবে, খারাপ হবে না। পরক্ষণেই মৌকে বলে, ওসব ছাড়, এখন একটা কাজ করে দে তো। কি কাজ হলো? আমার মাথাটা টিপে দে, মাথাটা খুব ধরেছে। কি কাজ? মৌ উঠে দাঁড়িয়ে মেরাবের মাথায় হাত দেয়। এর একটু পরেই মেরাব নীরবতা ভেঙে নিরেট গলায় বলে, মৌ, কেউ যদি কোনো কারণ ছাড়াই তোর জীবনের সবচেয়ে প্রিয় মূল্যবান জিনিস ছিনিয়ে নেয়, তখন তুই তাকে কি করবে? মৌ স্বাভাবিকভাবেই উত্তর দেয়, ভাইয়া, ওকে একদম মেরে ফেলবো। না, মেরে ফেলে তো এখানে সব শেষ হলো। সেটাকে ঘড়ি প্রতিশোধ নিতে চাইলে কি করবে? ভাইয়া, আমি কোনো প্রতিশোধ বুঝি না, ওকে একদম মেরে ফেলবো। মৌ মুখে বাঁকা হাসি ফুটিয়ে মনে মনে বলে, আমি এমনি এমনি মারব না, জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব। শুধু স্নেহার সাথে বিয়ের অপেক্ষা। ওরা আমার মূল্যবান জিনিসটা যেভাবে কেড়ে নিয়েছে, আমি ওদেরকে ছাড়ব না। শুধু আল্লাহ আল্লাহ করে বিয়ে পর্যন্ত যাক। আফনান মির্জা স্নেহা মুখোমুখি হয়ে খাবার খেতে বসেছে। স্নেহা তার মায়ের থেকে বিয়ের কথাটা শুনে মহা খুশি। যাই হোক, যাকে পছন্দ হয়েছিল তাকে বলার আগেই বিয়ের কথা উঠে এসেছে, যার জন্য স্নেহা খুশি শেষ নেই। নাফিসা বেগম আফনান মির্জার দিকে তাকিয়ে বলেন, তোমার সাথে একটা কথা আছে, বলবো? বলো। বড় ভাইজান ফোন দিয়েছিল। ভাইজান আর ভাবি ঠিক করেছে স্নেহাকে মেহেরাবের বউ করে ঘরে তুলবে। তুমি যদি রাজি থাকো তাহলে ওরা তাড়াতাড়ি সব করে ফেলবে। আফনান মির্জা মাথা তুলে আগে স্নেহার দিকে তাকালো। স্নেহা খানিকটা লাজুক হয়ে মাথা নত করে খেতে লাগলো। আফনান মির্জা পরক্ষণে খাবার খাওয়া মনোযোগী হয়ে বলেন, ঠিক আছে, আমি রাজি। ভাইজানকে সব কিছু করতে বলো। এই কথা শুনে স্নেহা আর বসলো না, লজ্জা পেয়ে টেবিল ছেড়ে চলে গেল। স্নেহা লজ্জা পেয়ে চলে যেতে আফনান মির্জা আর নাফিসা বেগম হেসে ওঠেন। তারাও সম্মতি দিলেন মেরাবের সাথে স্নেহার বিয়ে হলে মন্দ হয় না। আফনান মির্জা মাথা নাড়িয়ে গভীর গলায় বলেন, নাফিসা, বিয়েটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না? ভাইজান বলল তাড়াতাড়ি শুভ কাজটা ছেড়ে ফেলবেন। মেহেরাব দেশে এসেছে, আবার যদি মর্জি ধরে চলে যাবে, তখন অমন ছেলে কোথায় পাবো? আর মেহেরাব আমাদের নিজেদের ছেলে, ওর কাছে আমাদের মেয়ে নিরাপদ। দেখবে বিয়েটা হলে ও আর কোথাও যাবে না, এখানেই বিজনেস অথবা অন্য কিছু করে থেকে যাবে। নাফিসা বেগম বলেন, তোমার কথা মন্দ না, আগে বিয়ে হোক, পরে দেখা যাবে। আফনান মির্জা উঠে চলে গেলেন। তাই হোক আগে। আর স্নেহা যদি বিয়ের পরে মেহেরাব আর ভাবির মধ্যকার দূরত্বটা শেষ করতে পারে। মেহেরাব তো এই পর্যন্ত ভাবিকে মা বলে ডাকেনি, এই নিয়ে ভাবিও মনে মনে অনেক কষ্ট পায়। কিন্তু মেহেরাব যদি মন থেকে তাকে মা হিসেবে মেনে না নেয়, তাহলে আর আমাদের কি করার। এখন স্নেহা যদি মেহেরাবকে ঠিক করতে পারে তাহলে সবাই খুব খুশি হবে। তা ঠিক বলছো। এখন সব কথা ছাড়ো, আগে তোমার মেয়েকে ডাকো। খাওয়া সেরেই তো উঠে গেল, আমি রুমে গেলাম, তুমি খেয়ে চলে এসো। এদিকে স্নেহা রুমে এসে নিজে নিজেই নেচে বেড়াচ্ছে। তার খুশির অন্ত নেই।
কি বলে যে তার বড় মামা আর মামিকে ধন্যবাদ দিবে তা বলার বাহিরে। স্নেহা ফোন হাতে নিয়ে মৌকে মেসেজ দিল। কিরে কি করছিস? মৌ তখন সাদাফের সাথে ড্রয়িং রুমে বসেছিল। সাদাফ টিভিতে ফুটবল ম্যাচ দেখছিল আর মৌ ফোনে রিলস দেখছিল। স্নেহার মেসেজটি পেয়ে সাথে সাথেই রিপ্লাই দেয়। কিছু না আপু, তুমি কি করছো? কিছু না আপু, তুমি কি করছো? আমিও কিছুই করছি না। শোন, কালকে কলেজে যাবি না? হুম, যাব। তুমি যাবে না? যাবো। শোন না মৌ, একটা কাজ করে দিবি? কি কাজ আপু? কি তখন থেকে আপু আপু করছিস? ভাবি বল, তুই কি জানিস না তোর ভাইয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে? হুম, জানি আপু। আবার আপু লিখছিস কেন? মনে ছিল না। তোমাকে হুট করে কিভাবে ভাবি বলবো বলো তো? আগে আমাদের বাড়ির বউ হয়ে চলে এসো, তারপর যতবার ভাবি ডাক শুনতে চাইবে ঠিক ততবারই ভাবি বলবো। ঠিক আছে, তবে এখন একটা কাজ করে দে না। কি কাজ? তো ভাইয়ের ফেসবুক আইডিটা দিবি? আমি তো ফেসবুক ইউজ করি না, তাই ভাইয়ের ফেসবুক আইডিটা তো আমার কাছে নেই। একটু ওয়েট করো, আমি সাদাব ভাইয়ের কাছ থেকে জেনে বলছি। ঠিক আছে। মৌ সাদাফের দিকে তাকিয়ে বলে। ভাইয়া শোনো না। কি বল তাড়াতাড়ি। ভাইয়া, তোমার কাছে মেরাব ভাইয়ার ফেসবুক আইডি আছে? কেন, কি করবে? আমি কিছু করব না, স্নেহাবু চাইলো তাই বললাম তোমাকে। সাদাফ টিভি ছেড়ে মৌয়ের দিকে তাকিয়ে বলে। স্নেহা মেরাবের ফেসবুক আইডি দিয়ে কি করবে? ওদের তো বিয়ে ঠিক হয়েছে। কি? তুমি তো বাড়িতেই ছিলে না, তাই তুমি জানো না। সাদাফ মুখটা শুকনো করে বলে। সত্যি বিয়ে ঠিক হয়েছে? আর ফেসবুক আইডিটা দাও তো। সাদাফ কিছুটা রাগ নিয়ে বলে। কিসের ফেসবুক আইডি দিব? যা রুমে গিয়ে পড়তে বস। কিন্তু স্নেহাবু যে ভাইয়ার আইডি চাইলো সেটা। কি চেয়েছে না চেয়েছে তা তোকে দেখতে হবে না, তুই নিজেই রুমে যা। মৌ আর কোনো কথা বলতে পারে না, রেগে গাল ফুলিয়ে উঠে চলে যায়। এদিকে সাদাফ টিভি অফ করে চলে যায় উপরে। উদ্দেশ্য এখন ফাহমিদা খানের সাথে কথা বলবে। ফাহমিদা খানের রুমের সামনে এসে নক করে বলে। বড় আম্মু আসবো? কে? সাদাফ, আয়। সাদাফ রুমের ভেতরে ঢুকে প্রথমেই বলে ওঠে। বড় আম্মু, শুনলাম মেরাব আর স্নেহার বিয়ে ঠিক হয়েছে। সত্যি বড় আম্মু? ফাহমিদা খান হেসে বলেন। বিয়ে কি মিথ্যে মিথ্যে ঠিক হয় পাগল? ওদের বিয়ে ঠিক হয়েছে, আর তোর বড় আব্বু ফিরলে ঠিক কবে বিয়ে হবে। বিয়েটা বেশ জাঁকজমকভাবেই হবে, না ঘরোয়াভাবেই হবে। আর সাদাফ ফাহমিদা খানের কথা না শুনেই চলে গেল। মৌয়ের মুখে বিয়ের কথা শুনে তখনও তার বিশ্বাস হয়নি, তাই তার বড় আম্মুর কাছে শুনতে এসেছিল। আর এখানে সব শুনে মিথ্যে মনে হলো না। সাদাফের মনটা বিষিয়ে উঠল। মনে মনে স্নেহাকে বেশ পছন্দ করত, কখনো বলতে পারেনি। ভেবেছিল স্নেহার এসএসসি পরীক্ষাটা দেওয়ার পরেই ওকে বলে দেবে, কিন্তু তার আগেই মেরাবের সাথে বিয়ে ঠিক হয়ে গেল। এখন তো স্নেহাকেও বলতে পারবে না, আর না মেরাবকে, আর না বাড়ির লোককে। এদিকে স্নেহা মৌয়ের থেকে কোনো উত্তর না পেয়ে মেসেজ দেয়। কিরে পাসনি? না আপু, পাইনি। কালকে মেরাব ভাইয়া থেকে জেনে তোমাকে দিব। ঠিক আছে। সকালবেলা মৌ তাড়াহুড়ো করে রেডি হচ্ছে কলেজে যাওয়ার জন্য। অনেকটাই দেরি হয়ে গিয়েছে। মৌ রেডি হয়ে সিঁড়ি দিয়ে খুব তাড়াহুড়ো করে নামছে। তাকে দেখে সাহারা খান বলেন, এই আস্তে হাট, পড়ে যাবি। মৌ সিঁড়ি থেকে নেমে এসে বলে, পড়বো না ছোটো মা। তো এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস? কলেজে অনেক দেরি হয়ে গিয়েছে। এই শুনে সাহারা খান সাদাফের দিকে তাকিয়ে বলে, সাদাফ যা তো বাবা, মৌকে দিয়ে আয়। সাদাফ মুখ ঘুরিয়ে বলে, পারবো না আমি, ড্রাইভারকে বলো। মৌ সাদাফের সামনে এসে দাঁড়িয়ে বলে, তুমি নিয়ে চলো না। পারবো না আমি। এই বলে সাদাফ উঠে চলে যায় বাইরের দিকে। কালকে রাত থেকেই এমন চেতে আছে, কেউ কিছু বললেই ধূপধাপ না করে। ফাহমিদা খান এলেন, তিনি মৌকে দেখে বলেন, তোর বাবা চলে গেল, তোকে খুঁজলো, তখন তুই কোথায় ছিলি? আমি আরও ভেবেছি তুই হয়তো চলে গিয়েছিস। আম্মু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে, বাবা চলে গিয়েছে, আর সাদাব ভাইয়াও চলে গেল। তাহলে এখন যাবো কার সাথে? সাহারা খান বলেন, মোবারককে বল। ভাইয়াকে বলবো? গিয়ে বলে দেখ, না করবে না। মৌ তার মায়ের দিকে তাকালো। ফাহমিদা খান মেয়ের দিকে তাকিয়ে হেসে বলেন,
যা বলে দেখ, না করবে না। মৌ তড়িৎ পায়ে উপরে উঠে গেল। মেহরাবের রুমের সামনে এসে দরজা ধাক্কিয়ে বলে ওঠে। ভাইয়া তুমি কি ওঠোনি? মেহরাব রুমের দরজা খুলে দিয়ে বলে, কেন, কিছু বলবি? ভাইয়া আমায় একটু কলেজে নামিয়ে দিয়ে আসবে? সবাই না আসলে চলে গিয়েছে, সাদাব ভাইয়াও চলে। মেহরাব মৌকে থামিয়ে বলে ওঠে। হয়েছে, থাম, আমি চাবি নিয়ে আসছি। মেহরাব গাড়ির চাবি নিয়ে এসে মৌকে নিয়ে বেরিয়ে যায়। মেহরাব মৌকে কলেজের সামনে নামিয়ে দিয়ে চলে আসবে, ঠিক তখন তার সাথে দেখা হয় আফনান মির্জার সাথে। স্নেহাকে দিতে এসেছে। মেহরাব আফনান মির্জাকে দেখে গরম হয়ে উঠল। বুকের ভেতরে জমে থাকা পুরনো রাগ ধেই ধেই করে জ্বলে উঠল। স্নেহা মেহরাবকে দেখে তার বাবাকে বলে, আব্বু ও হচ্ছে মেয়েরা। আফনান মির্জা মেহরাবকে দেখে এগিয়ে আসতে নিলে ঠিক তখন মেহরাব গাড়ির কাঁচ উঠিয়ে স্টার্ট দিয়ে চলে গেল। বিষয়টা এত তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য আফনান মির্জা বলে ওঠেন, মেহরাব হয়তো খেয়াল করেনি, না হলে তো তোমাকে দেখেও অন্তত দাঁড়াতো। আব্বু ঠিক বলেছো। যাই হোক, তুমি কলেজে যাও, মেহরাবের সাথে পরে কথা হবে। মেহরাব স্টিয়ারিংয়ে জোরে হাত রেখে বলে ওঠে, আমার সব কিছু শেষ করে দিয়েছি আফনান মির্জা। ভালোর মুখোশ পরে ঘুরলে কি ওকে ছেড়ে দেবো আমি? আমার থেকে আমার মাকে কেড়ে নিয়েছে, আমি অর্ধেকের মেয়েকেই কেড়ে নেব। বোঝাবো প্রিয় মনে সারালে কি পরিমাণ যন্ত্রণা বতে হয়। এই মুহূর্তে মেহরাবের ফোন বেজে উঠল। স্ক্রিনে তাকিয়ে দেখল আসিফ, মেহরাবের খুব কাছের বন্ধু। আসিফ একটা কাজে ঢাকার বাইরে গিয়েছিল, তাই মেহরাবের সাথে দেখা করতে পারেনি। মোরাব ভাই কেমন আছিস? ভালো, তুই? ভালো। বন্ধু, আজ সব কাজ শেষ, আমি আসছি। মেহরাব মুখে এক চিলতে হাসি ফুটিয়ে বলে, আয়, তোর অপেক্ষা করছি আমি। কখন আসবি? একটু পরেই বের হব। ঠিক আছে, আয়। সেই দিন বিকেলেই আফনান মির্জা আর মারুফুল খান দুজনে মিলে ঠিক করলেন বিয়েটা কবে হবে। দুজনে মিলে ঠিক করলো কালকেই ঘরোয়াভাবে শুধু বিয়ে পড়িয়ে স্নেহাকে তুলে নিয়ে আসবে, এরপরে একটু সময় নিয়েই অনুষ্ঠান করবেন। মেহরাবও এতে সম্মতি দিয়েছে। পরদিন বিকেলে খানবাড়ির সবাই চলে গেল স্নেহাদের বাড়ি। স্নেহাদের পরিবারের সবাই গ্রামে থাকে। সেখানে থাকে স্নেহার দুই কাজিন ফারিস্তা ও নুজা, আর স্নেহার ছোট চাচিও এসেছিল। আর স্নেহার চাচা কাজের ব্যস্ততায় থাকার কারণে আসতে পারেনি। বিয়ে পড়ানোর আগে মেহরাব স্নেহার সাথে দেখা করার কথা জানায়। স্নেহা তার রুমে ছিল, লাল টুকটুকে বউ সেজে বসেছিল। মেহরাব রুমে প্রবেশ করা মাত্রই ওরা দুজন কাজিন চলে গেল। স্নেহা বিছানা থেকে নেমে দাঁড়ালো। মেহরাব সাদা পাঞ্জাবি পরে এসেছে। বর বেশে মেহরাবকে দেখে স্নেহার চোখে মুখে একরাশ লজ্জা ঘিরে ধরল। মেহরাব গলা খাকারি দিয়ে বলে উঠল, কিছু কথা বলতে এসছে। হ্যাঁ বলুন। তুমি কি আমাকে স্বেচ্ছা বিয়ে করছো? তোমাকে কেউ জোর করেনি তো? না। হ্যাঁ আমার সাথে সারাটা জীবন থাকতে পারবে তো? হ্যাঁ পারবো। স্নেহা মাথা তুলে তাকিয়ে বলে। মেহরাব চলে যায়। স্নেহা মুচকি হেসে বিছানায় এসে বসে। বিয়ে পড়ানোর পরে সবাই স্নেহাকে নিয়ে চলে আসে। বিয়ের মধ্যে সাদাব ছিল না, ও গ্রামের বাড়িতে চলে গিয়েছে কালকেই। ফাহমিদা খান স্নেহার হাত ধরে উপরে নিয়ে এলেন। মেহরাবও এসেছে। ফাহমিদা খান মেহরাবের রুমের সামনে এসে দেখেন রুমটা ভেতর থেকে লক করা। সাথে সাথেই বলে ওঠে, রুমের ভেতরে কে? রুমের ভেতর থেকে মৌ বলে, আম্মু আমি আর সাইদা আপু আছি। কি করছিস? তাড়াতাড়ি দরজা খোল। মিনিট পাঁচেক পরে সাইদা আর মৌ দরজা খুলে দাঁড়ায়। সাইদা রুম আটকিয়ে বলে, রুমে যেতে দেব না। মেহরাব কপাল কুঁচকে বলে ওঠে, কেন? ভাইয়া বাসর ঘর সাজিয়েছি দুজনে অনেক কষ্ট করে, এখন টাকা না পাওয়া পর্যন্ত রুমে ছাড়ব না। স্নেহা মুচকে হেসে ওঠে। ফাহমিদা খান বলে, টাকা পয়সা পরে, এখন ওদের যেতে দে। না না বড় আম্মু, আমি যেতে দেব না, আগে টাকা দেবে তারপর চলে যাব। আমাদের কষ্টের একটা দাম আছে না, কি বলিস মৌ? মৌ বলে, আপু ঠিকই বলেছে। মেহরাব ফোঁস করে শ্বাস ছেড়ে বলে, কত টাকা চাই? সাইদা হেসে বলে, এই 1005। মেহরাব মানি ব্যাগ বের করে 5,000 টাকা গুনে আরও 2,000 টাকা দিয়ে বলে। সাইদা টাকার দিকে তাকিয়ে বলে, মৌ চলে আয়, ফুলের টাকা থেকে বেশি টাকাই উঠে গিয়েছে। মৌ সাইদার সাথে রুমের বাইরে এসে দাঁড়ায়। ফাহমিদা খান স্নেহাকে নিয়ে আগে ভেতরে ঢুকেন।
মেরাব ঢুকতেই পেছন থেকে সাইদা মেরাবকে টেনে ধরে বলে। ভাইয়া কনগ্রাচুলেশন। মেরাব হালকা হেসে বলে, থ্যাংক ইউ। এবার ভিতরে যাও, দেখো কি সুন্দর করে সাজিয়েছে, আর বাসর রাতের জন্য অল দ্য বেস্ট। মেরাব ধমক দিয়ে বলে। যাবে এখানে থেকে? সাইদা হেসে মৌকে নিয়ে চলে যায়। মেরাবও হেসে রুমে আসে। রুমটা ক্যান্ডেল লাইট আর ফুল দিয়ে সাজিয়েছে। এইদিকে ফাহমিদা খান স্নেহাকে বিছানায় বসিয়ে মেরাবকে বলে, মেরাব, তোমার কাছে কোনো দিন কিচ্ছুটি চাইনি, তবে আজ একটা জিনিস চাইবো। তুমি স্নেহাকে ভালোবেসে সারা জীবন আগলে রেখো। ও কোনো ভুল করলে ওকে মানিয়ে নিয়ে সামনের দিনগুলো পার করো, তবুও কখনো ছেড়ে দিও না। মেরাব ছোট করে জবাব দেয়। হুম। স্নেহা মেরাবের দিকে তাকিয়ে ভাবতে লাগলো। মামিমা কতগুলো কথা বললো আর উনি শুধু ছোট্ট একটা বললেন। আসলে উনি কি কথা বলতে পারে না? মাই তো হয়, তবুও কথা বলতে এত অনিচ্ছা কেন ওনার? স্নেহা ভাবতে ভাবতে মেরাবের দিকে তাকিয়ে রেগে উঠল। ফাহমিদা খান স্নেহার দিকে তাকিয়ে বলেন, কিছু দরকার হলে বলবে। ঠিক আছে। ফাহমিদা খান চলে যান। মেরাব দরজা লাগিয়ে দেয়। স্নেহা বিছানা থেকে উঠে মেরাবের সামনে দাঁড়িয়ে একটু রাগী কণ্ঠে বলে ওঠে, আচ্ছা, আপনার সমস্যাটা কি বলুন তো? মেরাব গা ছাড়া ভাব নিয়ে বলে। আমার আবার কি সমস্যা থাকবে? স্নেহা উদ্বিগ্ন কণ্ঠে বলে, উনি আপনার মা হয়তো, তাহলে ওনার সাথে এত কম কথা কেন বলেন আপনি? মেরাব শান্তশিষ্ট মুখটা রক্তিম বর্ণ ধারণ করলো। স্নেহা এই বলেই থামে না, আরও বলে, ওই মানুষটারও তো মা ডাক শুনতে ইচ্ছে করে, তাই না? আর আপনি নিজের ইগো বাদ দিয়ে একটা ডাক দিতেই তো পারেন। মেরাব ধমকে উঠে বলে, চুপ করো, তুমি যা জানো না তা নিয়ে এত কথা বলো না। স্নেহা জোর গলায় বলে, কেন বলবো না, 100 বার বলবো। উনি তো আপনার মায়ের মতোই, ওনাকে মা ডাকতে এত কিসের সমস্যা আপনার? বুঝি না আমি আজব। আর উনি যদি আপনার নিজের মা হতো তাহলে কি এভাবে থাকতে পারতেন নাকি? নিজের মাকেও এমন করতেন আপনি? আমার তো মনে হয় তার সাথেও এমনটাই করতেন। কথাটা শেষ হতেই মেরাব স্নেহার গালে বাজিয়ে থাপ্পড় মারে। স্নেহা তাল সামলাতে না পেরে দুপা পিছিয়ে যায়। মেহরাব এগিয়ে গিয়ে স্নেহার চোয়ালে চেপে ধরে রাগে হিস হিস করে বলে, তোকে মানা করেছিলাম না, যা জানিস না তা নিয়ে কথা বলিস না। আমার মাকে নিয়ে কথা বলার রাইট কে দিয়েছে তোকে? আমি দিয়েছি কি? কে রে, কথা বলছিস না কেন? তোকে অ্যালার্ট করেছিলাম, তাহলে বললি কেন? মেহরাব স্নেহার চোয়াল ছেড়ে দিয়ে বলে, আজ প্রথম বলেছিস, তাই কিছু বললাম না। এরপরে যদি আমার মাকে আর আমাকে নিয়ে কথা বলেছিস তো তখন দেখবি আমার আসল রূপ। ভালোই ভালোই রয়েছি তো, ভাল লাগছিল না। আর তুই আমাকে রাগে দিয়ে বড্ড বড় ভুল করলে। স্নেহা অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল মেহরাবের দিকে। মেহরাব তপ্ত শ্বাস ফেলে রুমের দরজা খুলে চলে গেল। মেহরাবের ব্যবহার এক মুহূর্তে এতটা পাল্টে যাবে স্নেহা কল্পনার বাইরে ছিল। স্নেহা এখনও মনে হচ্ছে স্বপ্ন দেখছে। ঘরে চলে গিয়েছে, সাথে সাথে মনে করতে নিল একটু আগের কথা। ভাবতে থাকে, একটা মানুষ এতটা মায়ের পাগল হতে পারে, যে কিনা শুধু একটু কথার জন্য ঝড় দিয়ে ফেলেছিল। স্নেহা গালে হাত দিয়ে বসে পড়ল বিছানায়। আজ মেহরাবের থেকে এই থাপ্পড়টা আশা করেছিল না। পরক্ষণেই মনটা প্রচণ্ড খারাপ হয়ে গেল। মেহরাব বাড়ি থেকে বেরিয়ে গাড়ি নিয়ে চলে যায়। এর মাঝে আসিফকে কল দিয়ে রেডি হতে বলে। আসিফ কিছুই বুঝতে পারে না। মেহরাবকে জিজ্ঞেস করে, কিন্তু মেহরাব এর কোনো উত্তরই দেয় না, শুধু বলে রেডি হয়ে বাসার সামনে দাঁড়িয়ে থাকতে। আসিফ মেহরাবের কথা মতো রেডি হয়ে দাঁড়ায় নিজের বাসার সামনে। মেহরাব মিনিট 10 পরে আসিফের বাসার সামনে এসে গাড়ি থামায়। এরপরেই আসিফকে গাড়িতে উঠিয়ে বলে। আসিফ মেহরাবের পাশের সিটে উঠে বসতে বসতে মস্করা করে বলে ওঠে, কিরে ভাই, নতুন বউ রেখে বের হলে কেন? বউ কাছে ঘেঁষতে দেয়নি নাকি বলেছে প্লিজ আমাকে ছুবেন না? মেহরাব গম্ভীর গলায় বলে, বাজে কথা বলিস না তো, এমনি মেচে চড়া, এরপর কি বলে ফেলবো ঠিক নাই। কেন ভাই, কি হয়েছে? মেহরাব হেয়ালি কণ্ঠে বলে। ওসব ছাড়, এখন চল লং ড্রাইভে যাব। আসিফ মেহরাবের দিকে হা করে তাকিয়ে রয়ে পরক্ষণেই বলে ওঠে, তুই লং ড্রাইভে যাবি, তাও আবার বাড়িতে নতুন বউ রেখে? ভাই সত্যি করে বলতো ব্যাপার কি? মেহরাব গাড়ি স্টার্ট দিয়ে বলতে শুরু করে, ভাই কি বলবো, আর কেউ না জানলেও তুই জানিস আমার মায়ের মৃত্যুটা স্বাভাবিকভাবে হয়নি। সবাই জানে স্বাভাবিকভাবেই হয়েছে। আর আমি আমার মাকে নিয়ে কোনো কথা শুনতে পারি না। আর স্নেহা আজ আমার মাকে নিয়ে কথা বলেছে, যা সহ্য করতে পারিনি। বুঝতে পেরেছি, তাহলে এই নিয়ে ঝামেলা করে চলে এসেছিস?
তাহলে বাড়ি ফিরে কি বলবি? ওই কিছু একটা বলে দেব। আর স্নেহাকে? জানি না। স্নেহা শাড়ি চেঞ্জ করে বসে রইল মেরাবের জন্য, মনে মনে নিজেই গালি দিচ্ছে। কেন যে ওনার সাথে বেশি কথা বলতে গেলাম, কথা না বলাই ভালো ছিল। তোর উনি যে এত রাগী বোঝাই যায় না, ইনোসেন্ট হয়ে থাকে আর ভিতরে ভিতরে এত রাগ। স্নেহা তুই আসলেই একটা হাদারাম, তোর বুদ্ধি শুদ্ধি একদমই নেই। তুই ভুল সময় ভুল কথা বলেছিলি, উফ তুই তো কয়টা দিন পরেও বলতে পারতি, কিন্তু না, তোর আজ না বলে তো হচ্ছিলই না। এখন থাক একা একা।